থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আমরা গতদিন পড়ছি হচ্ছে বিশ্ব সভ্যতা শিল্পের ইতিহাস, তাই না? মোটামুটি সবারই একটু ধারণা হয়েছে। বাসায় গিয়ে কি দেখছিলেন সবাই? আচ্ছা, আসলে এই পড়ার সিস্টেমগুলো তো বুঝতে পারলেন যে আসলে যদি একবার ঠিক মতো রিডিং দেওয়া যায় বা একটু ভালো করে মনোযোগ দিয়ে একবার পড়া যায়, তাহলে দেখবেন যে তথ্যগত যে বিষয়গুলা, মূল প্রেক্ষাপটটা আপনি নিজের মধ্যে নিতে পারছেন। মূল প্রেক্ষাপটটা যখন আমরা হচ্ছে নিতে পারবো, তখন হচ্ছে সেটা ফিডব্যাকটা পাবো। কিন্তু যদি আমরা মুখস্থ করি, সেক্ষেত্রে কিন্তু কি কি ভুল হবে আমি বলি। নামগুলা ভুল হবে, সাল ভুল হবে এবং স্থানের নামগুলা ভুল হয়। কিন্তু যদি আমরা মন থেকে পড়ি, তাহলে এগুলো ভুল যাওয়ার চান্স কম থাকে। আরেকটা বিষয়, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ এটা যেমন ভুল করি, এর পাশাপাশি একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে পরীক্ষার হলে গিয়ে টোটালটাই ভুলে যায়, কত লেখা যায়। এই জন্য ওই সময়টা লিখবেন হচ্ছে আনুমানিক। দেখা যাচ্ছে ৩,৫০০ খ্রিস্টপূর্বে, লিখবেন যে আনুমানিক ৩০০ বা ৪০০ শতক বা ৩,৫০০ শতক বা ৪,০০০ শতক পূর্বে আনুমানিক কথাটা উল্লেখ করবেন। তখন সেটা ভুল হিসাবে কাউন্ট হবে না, কিন্তু ঠিকও হবে না, কিন্তু ভুল হবে না। বুঝেন? এই ছোটখাটো বিষয়গুলো না যদি একটু মনোযোগ দিতে পারি আমরা, তাহলে ভুল হবে না। আর বললাম না যে পরীক্ষাতে পাস সবাই করবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার, ভয় পাওয়ার কিচ্ছু নাই। অটোমেটিক পাস হবে। কিন্তু অনেক সময় হয় কি, যখন অতিরিক্ত কড়া হবে, গার্ড হবে পরীক্ষার কেন্দ্রে, তখন দেখা যাচ্ছে যে আপনি নিজে যতটুকু জানতেছেন, হয়তো পাশের আরেকজন আছে, তার কাছে একটু হেল্প নিলেন, সেই হেল্পের সুযোগও থাকে না। তখন কি হবে? মাথাটা গরম হয়ে পরীক্ষাটা খারাপ হয়ে যাবে এবং নিবন্ধনটাও পরবর্তীতে আমরা ভালো দিতে পারবো না। এই জন্য আমাদের এখন থেকেই উচিত, একদম মন থেকে উচিত, মন থেকে এগুলো সব কমপ্লিট করেন, দেখেন খুব দ্রুততার সঙ্গে এটা শেষ হবে। কিন্তু যদি উৎসাহ ভিতরে না নিয়ে আসেন, উৎফুল্লতা না নিয়ে আসেন, তাহলে কিন্তু হবে না। চারুকলা মানেই হচ্ছে আনন্দ, চারুকলা মানেই ভালোবাসা, চারুকলা মানেই হচ্ছে সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার যে একটা ব্যাপার, সেই ব্যাপারটা নিয়ে আসতে হবে। কেমন? আমরা সংস্কৃতির ধারক, বাহক এবং এটাকে লিড দেওয়ার চেষ্টা করি, পারি কিনা জানি না। মানে আমাদের যে কালচারটা, সেটা লুঙ্গি কালচার বলেন, শাড়ি পাঞ্জাবির কালচার বলেন, না যেটাই বলেন, এটা তো আমাদের কালচার। এটা তখন আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। কিন্তু এর ব্যত্যয় ঘটলেই কিন্তু সমস্যা। ব্যত্যয় ঘটলেই আপনি পিছিয়ে যাবেন। কারণ মনে রাখবেন যে ৩০-৩৫ হাজার যেমন ফাঁকা আছে, ঠিক তেমন কিন্তু তার থেকে বেশি কিন্তু স্টুডেন্টও আছে। কারণ এই ধরনের ডিপ্লোমা প্রতিষ্ঠান মনে করবেন যে হাজার হাজার আছে বাংলাদেশে, স্বাভাবিক ব্যাপার। তাদের ওখান থেকে কিন্তু স্টুডেন্ট আসবে এবং প্রতিটা ব্যাচে মোটামুটি ৫ থেকে ৬ জন খুব স্ট্রং থাকে। সেই হিসাবে যদি চিন্তা করেন, সবগুলা কিন্তু আগের লেভেলে চলে যাবে। বুঝছেন? ওরাই কিন্তু ফ্রন্টে থাকবে, আমরা তখন পিছিয়ে যাব। আর নিবন্ধনের যে ব্যাপারটা ফুললি হচ্ছে প্র্যাকটিক্যাল বেজ এবং আপনার জানাশোনা, এই দুইটা ব্যাপার ওখানে কাজে লাগবে। কেমন? এটার সাথে ওইটার কানেকশন আছে, কিন্তু অনেক ডিফারেন্স। ওটার জন্য হচ্ছে এত কিছু করা লাগে না, একটু কম ছবি আঁকার ব্যাপারটা একটু কম লাগে, কিন্তু সেগুলো খুব স্ট্রং লাগে। কম লাগলেও স্ট্রং লাগে। ঠিক আছে? এই জন্য আমরা যতটুকু শিখবো, পরিপূর্ণতার সহিত শিখবো। এর ব্যত্যয় ঘটলে মনে করবেন যে আরেকজন এগিয়ে যাবে, আমরা কিন্তু পিছিয়ে যাব। হ্যাঁ, এই জন্য ভয় পাওয়ার কিছু নাই। মনে করবেন যে যা হচ্ছে হতে থাক। আমরা একটা জিনিস শুরু করছি, পরিপূর্ণভাবে শেষ করব। আমরা সবাই জানি যে শুরু করতে পারি, কিন্তু আমরা শেষ করতে পারি না। এটা হচ্ছে আমাদের বাঙালিদের প্রধান এবং মূল সমস্যা। এই জন্য শেষ করতে হবে। কেমন? তো যাই হোক, আর আমি বিশ্বাস করি এইসব পড়ার ক্ষেত্রে যে আমার যদি প্রেক্ষাপটটা জানা থাকে, আমি যেখান থেকে প্রশ্ন আসুক, যেভাবে আসুক, আমি লিখতে পারবো। কিন্তু যদি আমার প্রেক্ষাপটই না জানা থাকে, আমি কিন্তু লিখতে পারবো না। পারবো কি? সম্ভব না কিন্তু। এই জন্য আগে প্রেক্ষাপটটা জানার চেষ্টা করবেন, তারপরে লিখতে পারবেন। কেমন? এই ধরেন যে এই যে আপনাদের এই যে বইয়ে যেভাবে ভাষা আছে না, এই যে করণ কৌশলের ভাষা বা যেভাবে দিছে, আমি কিন্তু এইভাবে লিখতে পারবো না, জানেন কি? কিন্তু আমি কিন্তু আমার মতন করে লিখতে পারবো, এবং আমার মতন করে লিখতে পারবো বিধায় আমি রোমান, বা আমি, তাই কিনা? আপনি আপনার মতো লিখতে পারবেন বিধায় আপনি, ওই জায়গাটা কিন্তু কেউ নিতে পারবে না। কিন্তু যখনই দেখবেন যে আপনি অনুকরণ করছেন,
যে আমি ওর দেখে শিখবো বা এইভাবে ছবি আঁকবো বা এইভাবে করবো, তখন কিন্তু পারবেন না। বুঝছেন? এই জন্য পৃথিবীতে দেখবে যে যত বিখ্যাত বিখ্যাত ব্যক্তিবর্গ আছে, তারা নিজেদের সৃষ্টি বা নিজেদের সবকিছু নিয়েই কিন্তু সে তাই না? অন্য নিয়ে কিন্তু সে বিখ্যাত হয় না। প্রতিটা মানুষেরই একটা পার্সোনালাইজ যে ব্যাপারটা থাকে, সেটা প্রকাশ করতে হবে, সেটা নিয়ে আসতে হবে, তবে আপনি সাকসেস হতে পারবেন। যখনই অন্যের অনুকরণ করতে যাবে তখন হবে না। আর এই সাবজেক্টটা আপনি গুলিয়েও খেতে পারবেন না, নেওয়া সম্ভব না। তাহলে অবশ্যই একে ভালোবাসতে হবে, আপনি তখন ভালোবাসাটা পাবেন। কেমন? আচ্ছা, কর্মকুশলের মধ্যে যে বিষয়গুলো হয়, যেমন ধরেন যে আমরা যে সামগ্রীগুলো ব্যবহার করি, তার প্রয়োগ বিধিটা কি, তার লিখিত রূপটা কি, সেটাই হচ্ছে এই কর্মকুশলের মূল বিষয়বস্তু। যেমন এর মধ্যে আছে আমাদের ধরেন ইজেল, ক্যানভাস, তারপরে আপনার হচ্ছে ওয়াটার কালার, ওয়েল কালার, প্যাস্টেল কালার, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রেস কালার, মাটি, 3 ডাইমেনশন, 2 ডাইমেনশন, আলো ছায়া, কম্পোজিশন, পার্সপেক্টিভ, এই টোটাল বিষয়গুলোই হচ্ছে করণ কৌশল। আমি যে নামগুলো বললাম না, এগুলোর মধ্যে প্রতিবারই 75% পরীক্ষাতে আসে, এর বাইরে নাই। মানে তার মানে আসবেই, বাইরে থেকে দেওয়ার কিচ্ছু নাই, এর মধ্যে থেকে দিতে হবে তাদেরকে। কেমন? এই জন্য মনে করবেন যে ইজেল কি, আমি আপনাদেরকে একটু গল্প আকারে বলি, তাহলে দেখবেন করণ কৌশলটা আপনাদের টোটালি কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যখনই আমি থিওরিক্যালি বোঝাইতে যাব না, ভাষাগুলো কঠিন মনে হবে, ভালো পারবেন না। আচ্ছা, ধরেন যে এই যে আমরা ক্যানভাসের ছবি আঁকি, এই ক্যানভাসটা কি দিয়ে তৈরি? সাধারণত ক্যানভাসটা তৈরি হয় হচ্ছে মার্কিন কাপড় বা মোটা কোনো কাপড়, যে কাপড়টা কাঠের একটা ফ্রেমের সাথে লাগিয়ে আমরা ছবি আঁকার পরিতল হিসাবে তৈরি করি। পরিতল মানে কি? এটা একটা পরিতল, এরপরে আমি ছবি আঁকতে পারবো। ক্যানভাসও একটা পরিতল, খাতাও একটা পরিতল, তাই না? তো এই পরিতলটা যখন আমরা এইভাবে কমপ্লিট করতে পারবো, তখন ওর উপরে ছবি আঁকতে পারবো। এই তো, এটাই হচ্ছে ক্যানভাস। তাহলে ক্যানভাসটা কার উপরে থাকে? ইজেল। ইজেল মনে থাকবে? ইজেল মানে একটা স্ট্যান্ড, দণ্ডীয়মান জড় জড় পদার্থ, যদি সায়েন্সের ভাষায় বলতে চান। তো ইজেল হচ্ছে একটা দণ্ডায়মান বস্তু, যার উপরে ক্যানভাস বা ক্যানভাস জাতীয় কোনো কিছু রেখে আমরা তার উপরে ছবি আঁকতে পারি, যেটা আমাদের ব্যালেন্সের ক্ষেত্রে কি হয়, সুবিধা হয়। ইজেল না থাকলে আমি নিচে এভাবে ধরে ধরে আঁকাচ্ছি, আমার ব্যালেন্স কম হচ্ছে। যখন ইজেলটি থাকতেছে তখন আমার পরিপূর্ণ ব্যালেন্স, আমি ভর দিয়েও ছবি আঁকতে পারবো, বসেও ছবি আঁকতে পারতেছি, একটা ব্যালেন্সিং ব্যাপার থাকে। কিন্তু ইজেল না থাকলে সে ব্যালেন্সটা আমাদের থাকে না। ঠিক এইভাবেই নিজের ভাষা দিয়ে এগুলো লিখতে হবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে ইজেল বুঝতে পারলেন, ক্যানভাসটাও বুঝতে পারলেন, হ্যাঁ? আমরা এগুলো সবাই তো চিনি কম বেশি। এখন 2B পেন্সিল, 3B পেন্সিল, এগুলো কি আমরা বুঝি? 2B পেন্সিল হচ্ছে হালকা হালকা কালির জন্য বা হালকা লেখার জন্য। যত বি বাড়বে, 3B, 4B, 5B, 6B, 7B, 8B, 9B, 12B, 12, 14 পর্যন্ত হয়। তারপরে সরাসরি চারকোল চলে যায়। চারকোল হচ্ছে মোটা কয়লা আছে না, যেটা আমাদের আগেকার যুগে মায়েরা রান্না করতো, সে হচ্ছে কয়লা, সেই কয়লা দিয়েও কিন্তু ছবি আঁকা যায়, সেই কয়লার নামও কিন্তু হচ্ছে চারকোল। মনে থাকবে? ছোট ছোট জিনিসগুলো একটু লিখে নিতে হবে ম্যাম। জি, আচ্ছা, ধরেন একটা ছোট্ট জিনিস বোঝায় যে 2B মানে এ একটা লাইন হলো, 3B এ একটা লাইন হলো, 4B এ একটা লাইন হলো, 5B আর ও ডিপ এবং গাঢ়। বোঝাতে পারলাম? সাধারণত আমাদের ছবি আঁকার ক্ষেত্রে বা যেগুলো আমরা শুধু ড্রয়িং করি, ড্রয়িং মানে শুধু ড্রয়িং, ওর মধ্যে কালার থাকবে না, স্কেচ থাকবে না, কিছু না। ড্রয়িং মানে শুধু ড্রয়িং। ড্রয়িং মানে হচ্ছে লাইন এবং রেখাচিত্রের সাহায্যে যে ছবি আঁকাটা হয়, সেটাই হচ্ছে ড্রয়িং। এগুলো কিন্তু টুকটাক করে লিখে নিতে পারেন। যেমন সাধারণত রেখাচিত্রের সাহায্যে বা অঙ্কনশৈলীর সাহায্যে সাধারণত 2B পেন্সিল আমরা যেটা ব্যবহার করি, সেটা হালকা কালি, সেটার সাহায্যে যখন কোনো রেখাচিত্র অঙ্কন করি, সেটাই হচ্ছে ড্রয়িং। রেখাচিত্র, রেখার সাহায্যে তো আমরা চিত্র করি, চিত্র তৈরি করার জন্য সাধারণত আমরা 2B পেন্সিল ইউজ করি। এবং যেখানে ডার্কের প্রয়োজন হয়, কোনো লাইন দেখা যাচ্ছে আমি একটু ডিপ করলাম, সেক্ষেত্রে আমার কি হলো, 2B জায়গায় 3B বা 4B পেন্সিল ব্যবহার করলাম ডার্কের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, এই বিষয়টা এরকম। সাধারণত ড্রয়িং করার ক্ষেত্রে আমরা যে রেখাচিত্রের সাহায্যে ছবি আঁকি,
সেটা সাধারণত টুবি পেন্সিল দিয়েই এঁকে থাকি। মানে আমার ভাষা বইয়ের সাথে মিল পাবেন না। অনলাইনে যারা আছেন ভালো মতো বুঝতে না পারলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। আলো ছায়ার জন্য। হ্যাঁ, আপনি যেমন চিকন মোটাটা বললেন না, এটা তো আপনি বুঝতে পারলেন তাই বললেন। এই কথাটা নিজের মতো করে লিখবেন সাজিয়ে, সেটাই হয়ে যাবে। সাধারণত ড্রয়িংটা হচ্ছে রেখাচিত্রের সাহায্যে কোনো কিছু তৈরি করলাম আমরা, সেটাই ড্রয়িং। হ্যাঁ, এখন এই ড্রয়িং এর মধ্যে তো আলো ছায়া থাকে। যেমন সূর্যের আলো, দেখবেন যে গাছ যখন বড় হয় বা গাছের মাথা দেখবেন একদিকে হেলে থাকে, কোন দিকে হেলে থাকে? সূর্যের দিকে হেলে থাকে না? তার মানে সূর্যের দিক থেকে আলো পাচ্ছে তাই হেলে থাকতেছে, তার মানে বিপরীত দিকে কি? অন্ধকার। সবতে একদিকে আলো হলে আরেকদিকে কি হয়? অন্ধকার হয়। সেই অন্ধকারগুলো দেওয়ার সময় আমরা দেখা যাচ্ছে টু বি পেন্সিলে ডার্ক দিতে আমাদের তো একটু সময় লাগবে, কারণ ফোর বি পেন্সিল মোটা কালির, টু বি পেন্সিল চিকন কালির। তখন আমরা কি করবো, যে যে সাইডে ডার্ক সেই সাইজে একটু ডার্ক করে দিলাম, সেক্ষেত্রে আমাদের পেন্সিলের ব্যবহারটা টু বিটা থ্রি বি বা ফোর বি হয়ে গেল। এটাই সাধারণত ডার্কের ক্ষেত্রে আমরা টু বি বা ফোর বি পেন্সিল ইউজ করে থাকি। বা ডেপথ বোঝানোর জন্য, ডেপথ মানে গভীরতা, অন্ধকারের গভীরতা বোঝানোর জন্য আমরা বেশি বি ইউজ করি, তখন আমরা ফোর বি বা সিক্স বি বা এইট বি এভাবে ব্যবহার করে থাকি। কেমন? হ্যাঁ, বি এর মিনিং টু বি, বি এর মিনিংটা আমিও নিজেও জানি না। What kind? আচ্ছা, সেটা বাইটের ক্ষেত্রে না, এটা আসলে যেমন এইচ বি, এটা মেবি হচ্ছে যে ডেপথের ক্ষেত্রে বাইটটা ব্যবহার করা হচ্ছে, মানে বিটা ব্যবহার করা হচ্ছে ডেপথের ক্ষেত্রে। সেক্ষেত্রে টু বি, হ্যাঁ এইচ বি, এইচ বি খুবই হালকা, টু বি আরেকটু ভারী, থ্রি বি এভাবে আস্তে আস্তে হয়, কিন্তু বিটার মিনিংটা আমার নিজেরও হয়তো জানা নাই। ঠিক আছে। তবে সাধারণত নরম বা হালকা ক্ষেত্রেই বা গাঢ়র ক্ষেত্রে বিটাকে উল্লেখ করা হচ্ছে। হুম, আমি অবশ্যই মিনিংটা আপনাকে জানাবো, আমারও জানা দরকার তো, আমিও খেয়াল করিনি এভাবে কখনোই। আচ্ছা দেখেন, আমি যেগুলো যেগুলো বলছি না এগুলো সব আপনাদের কনভার্সেশন যে শীট সেটাতেই আছে। এখন তুলি, আমরা যে তুলি ব্যবহার করি, এই তুলিরও কয়েকটা প্রকার ভেদ আছে। দেখেন, যখন আমরা তুলি কেন ব্যবহার করি, তুলি সাধারণত হালকা রঙের যে কাজগুলা, হালকা রঙের যে কাজগুলা সেজন্য আমরা তুলিটা ব্যবহার করে থাকি। হালকা রং বলতে কি বুঝি আমরা? হালকা বা স্বচ্ছ রং বলতে কি বুঝি? জল রং হচ্ছে হালকা রং। আর তুলি দিয়ে আরেকটা কাজ করা হয়, সেটা হচ্ছে প্যাস্টেল। প্যাস্টেল না, ওয়েল কালার, ওয়েল কালারও না, তাহলে অ্যাক্রিলিক, রাইট। সবচেয়ে হালকা রং হচ্ছে আপনার ওয়াটার কালার, যেটাকে আমরা কি বলি? স্বচ্ছ রং, জল রং বা স্বচ্ছ রং। এখন এটা প্রতিবার পরীক্ষাতে আসে, জল রং এবং ওয়েল কালার, ওয়েল কালারের মধ্যে পার্থক্য কি, বা জল রঙের বিস্তারিত আলোচনা করো জল রং নিয়ে, বা আপনার এই যে অ্যাক্রিলিক রং নিয়ে বিস্তারিত আলোচনা করো, এগুলোর পার্থক্য হয়। তো পার্থক্যটা এমন, যেমন দেখবেন জল রং সাধারণত কার সাথে মিশিয়ে কাজ করা হয়? জলের সাথে বা পানির সাথে মিশিয়ে আমরা সেটা কাজ করি। জল রং হচ্ছে স্বচ্ছ, লিখেন লিখেন, জল রং সাধারণত পানির সাথে মিশিয়ে কাজ করা হয়, জল রং হচ্ছে স্বচ্ছ রং। অনলাইনে না বুঝতে পারলে আমাকে বলবেন।
তিসির তেল বলতেছি, এটা আগে লিখে নেই। এটা আপনাদের বইয়ে যদিও আছে, তারপরেও নিজের মতো করে বলি, অনেকগুলো তথ্য এখানে নাও থাকতে পারে। হুম। আচ্ছা, জল রং অধিকতর স্বচ্ছ লিখলাম, তাই না? সাধারণত পানির সাথে মিশিয়ে কাজ করা হয়। এটি সাধারণত ক্যানভাস বা মোটা কোনো কাগজে এই রং ব্যবহার করা উপযোগী। পাতলা কাগজ দিলে তো ছিঁড়ে যাবে, কারণ পানি থাকবে। সাধারণত হ্যান্ডমেড বা কাটিস পেপারে জল রঙের ব্যবহারটা বা ক্যানভাসে অধিকতর হয়ে থাকে। জি, এটি সাধারণত মোটা কোনো কাগজ। ভালো নেট পাচ্ছেন না। কথা বেঁধে আসতেছে, ভালো নেট পাচ্ছেন না। মিস্টার বিলাস, তোমাকে যে স্টুডেন্টরা ডাকতেছে, ভালো নেট পাচ্ছে না, কথা মাঝে মাঝে বেঁধে বেঁধে যাচ্ছে। থ্যাংক ইউ। এই যে পাইছি, আমাদের বিলাস সাহেব আমাকে একটু হেল্প করলো। বি মানে হচ্ছে ব্ল্যাকনেস বা ব্ল্যাক, ব্ল্যাক শট। ব্ল্যাকনেসটা লিখলেই হচ্ছে। হ্যাঁ, আমি যেটা বললাম ওটাই সুন্দর মিনিংটা হচ্ছে এটা। এটা আমারও অতটা আমি কখনো খেয়াল করিনি। এইচডি মানে হচ্ছে হার্ড ব্ল্যাক, এফ তে ফাইন, ঠিক আছে? এই লাইটার থিনার, এই বিষয়গুলাই আসলে কাউন্ট হয়। হার্ড ব্ল্যাক মানে বিতে ব্ল্যাক, যেহেতু পেন্সিলের রং তো কালো, এই জন্য এটা বোঝাচ্ছে। এটা অতটা প্রয়োজন নাই, হ্যাঁ, কিন্তু জেনে রাখা ভালো। করতেই পারে, অসম্ভব কিছু না। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের জল রং হচ্ছে স্বচ্ছ। জল রং সাধারণত পানির সঙ্গে ব্যবহার করা হয়, পানির সঙ্গে মিশিয়ে তারপর সেটা প্রয়োগ করা হয়। জল রং সাধারণত হচ্ছে ভারী কোনো কাগজে, যেমন কার্টিস পেপার, চাইনিজ কার্টিস, তারপরে হচ্ছে হ্যান্ডমেড পেপার বা ক্যানভাস, এগুলোতে ব্যবহার করা যায়। কিন্তু পাতলা কাগজে তো ব্যবহার করা যাবে না, ছিঁড়ে যাবে, তাই না? তাহলে কার্টিস পেপার কি? কার্টিস পেপার যেটা, সেটা হচ্ছে যে সাধারণ পেজের থেকে একটু মোটা হয় এবং রং ধরে রাখার মতো তার ক্ষমতা থাকে। কিন্তু পেজটা যদি একদমই পাতলা হয় তাহলে রং ধরতে পারবে না। চাইনিজ চাইনিজ কার্টিস, দেশীয় কার্টিস, হ্যাঁ কার্টিস পেপার বলতেছি। কার্টিস পেপার সাধারণত কাগজের থেকে একটু মোটা হয় এবং কার্টিস পেপারের এক পাশে খসখসে থাকে, অন্য পাশে মসৃণ থাকে। তাহলে ছবি কোন পাশে আঁকতে হয়, এটা যেন আমরা ভুল না করি। আচ্ছা, আর হ্যান্ডমেড পেপার হচ্ছে, হ্যান্ডমেড পেপার আপনারা দেখছেন কিনা আমি জানি না। হ্যান্ডমেড পেপার হচ্ছে আরো মোটা হয় এবং যে কাগজগুলো হাতে তৈরি করা হয়। সাধারণত হ্যান্ডমেড পেপার গুলা, কাগজ তৈরি করা কেউ কখনো দেখেন নাই না? বাঁশ দিয়ে, কাগজ দিয়ে, মেলা কিছু দিয়ে কিন্তু কাগজ তৈরি করা যায়। হ্যান্ডমেড যেগুলো হ্যান্ডমেড পেপার, এই হ্যান্ডমেড পেপারে হচ্ছে আপনার সবচেয়ে ভালো ওয়াটার কালার করা যায় এবং ভালো স্কেচ করা যায়, অ্যাক্রিলিক দিয়ে কাজ করা যায়। কিন্তু হ্যান্ডমেড পেপারের দাম, এক একটা পেজের দাম হচ্ছে 70, 80, 90, 100, 150, 200, অনেক দাম এক একটা পেজের দাম। এটা এমনি ধারণার জন্য আপনাদেরকে বললাম। হ্যান্ডমেড পেপারে দেখবেন যে একটু টেক্সচার থাকে, কাগজের উপরে একটু টেক্সচার থাকে, সোজা বাঁকা ক্রস বিভিন্ন রকম টেক্সচার থাকে। যেমন চাইনিজ যে কার্টিসটা বলতেছি, চাইনিজ কার্টিস একটা পেজের দাম মেবি হচ্ছে 50-60 টাকা দাম। এই চাইনিজ কার্টিজেও হচ্ছে এক প্রকার টেক্সচার থাকে। টেক্সচার বলতে ওই যে বললাম, সোজাভাবে বা লম্বভাবে বা প্রস্থভাবে দেখবেন অনেক রকম টেক্সচার থাকে কাগজে। ওই টেক্সচার গুলো কি করে, রংগুলাকে ধরে রাখে, ফেলতে দেয় না। তখন কি হয় যে সাধারণত যে পাতলা রংগুলা সেগুলো আমরা ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা হচ্ছে মোটা কাগজের পার্থক্য। আচ্ছা, এখন ওয়াটার কালার করা হয় সাধারণত তুলি দিয়ে। যে তুলিগুলা হচ্ছে আমরা এ যাবৎ পর্যন্ত ব্যবহার করে আসছি, বেজি লোম দিয়ে কিন্তু তুলিটা তৈরি হয়। জানি কি আমরা এটা? জানি না।
এই তুলিগুলা একটু যদিও ময়লা ইয়েটি আছে, আমরা তুলিগুলা টেস্ট করি এইভাবে। একটু অপরিষ্কার মনে হচ্ছে না? আমরা একটু অপরিষ্কার। আচ্ছা, এই তুলিগুলো এটা মাথাটা চেক করার জন্য সাধারণত দেখেন এই যে পশমগুলো দেখতেছেন না, এটা হচ্ছে বেজি লোম দিয়ে তৈরি। এই জন্য দেখবেন যে অনেক অঞ্চলে বেজি কমে যাচ্ছে, এই জন্য সরকার এটাকে কি করছে বর্তমানে নিষিদ্ধ করে দিচ্ছে। দিয়ে এখন হচ্ছে এই যে আর্টিফিশিয়াল তুলি যেগুলো চীনরা সবচেয়ে বেশি ব্যবহার করে, চীন জাপান, এটা হচ্ছে আর্টিফিশিয়াল তুলি। এটার মতন এতটা সফট না, কিন্তু সফট। সাধারণত তুলিগুলা ব্যবহার করা হয় হচ্ছে ওয়াটার কালার করার জন্য এবং অ্যাক্রিলিক কাজ করার জন্য তুলিগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, অ্যাক্রিলিক কালার, ওয়াটার কালার তো বললাম। অ্যাক্রিলিক কালারটা আবার ওয়াটার কালার থেকে সামান্য একটু ভারী, কিন্তু ওয়েল কালার থেকে পাতলা। লিখেন, মানে এটা হচ্ছে ওয়েল কালার এবং ওয়াটার কালারের মাঝামাঝি। অ্যাক্রিলিক। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে আমি ক্যানভাসে একটা কাজ করছিলাম, আপনারা প্রথম দিকে আপনি দেখছিলেন তাই না? ওই যে ওইটা একটু নাড়াচাড়া করতেছিলাম, আপনার ঠিক পেছনে আছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্রিলিক দিয়ে করা। এটা যখন আমি জল রং দিয়ে করবো না, এটা দেখতে আরো স্বচ্ছ লাগবে, একটু কাঁচ টাইপের, স্বচ্ছ কাচের মতন বলা হয়। তো জল রং দিয়ে আরো স্বচ্ছ লাগবে, আর ওয়েল কালার দিয়ে খুবই ভারী লাগবে। ওয়েল কালার ব্যাপারটা আমরা একটু পরে আসি। জল রঙের থেকে অ্যাক্রিলিক কালারটা হচ্ছে একটু ভারী, কিন্তু তেল রং থেকে পাতলা। এটাও তুলির সাহায্যে করা যায়, এটাও তুলির সাহায্যে করা যায়, এটা লিখলেই হচ্ছে। আচ্ছা, আর ব্রাশ, হকিয়ার বোঝেন? হকিয়ার, তুলি, ব্রাশ এবং হকিয়ারের মধ্যে আসলে না, হকিয়ার এখানে নাই। আমাদের এখানে হকিয়ার গুলা অনেকগুলা ছিল, যে যার মতন করে সবাই নিয়ে চলে যায়, এটা উচিত না করো। এর আগের ব্যাচে অনেক কিছু এখান থেকে নিয়ে চলে গেছে আমাদের এখান থেকে, যেগুলো মূল্যবান কিছু জিনিসপত্র ছিল। হকিয়ারের ইয়েটা হচ্ছে বড় হয়, এত বড়টা হয়, ঠিক এরকমই ডান্টির মতন এরকমই থাকে, কিন্তু হকিয়ার সর্বোচ্চ বড়টা এরকম সাইজ হয়, এটা একটু গোল হয়, গোল। মানে আপনার এই টাইপের হবে, এটাই হবে এত বড়টা। হকের গুলো একটু বড় হয়, গোল হয়, এবং মাথাগুলা এই ওয়াটার কালারের মতো না, হার্ড, শক্ত। কিন্তু তুলিরটা কি পাতলা না, বেজের লোমটা পাতলা, ওটা ব্রাশ। যাক, আপনাদেরকে চেনানোর জন্য আমি বলতেছি, এই যে তুলি, হকিয়ার, ব্রাশ, এগুলো তো ব্যবহার বিধি আমাদেরকে জানতে হবে। সাধারণত তুলি আমরা ব্যবহার করব অ্যাক্রিলিক বা ওয়াটার কালার কাজ করার জন্য, আর ব্রাশ, স্পেচুলা, স্পেচুলাটা হচ্ছে, এগুলো নাই হয়ে গেছে। এটা স্পেচুলা আরেক প্রকার থাকে, স্পেচুলা আরেক প্রকার থাকে, দেখবেন যে এই মাথাটা চিকন হয়। স্পেচুলা বা স্পেচুলা নাইফ, নাইফ মানে কি চাকু। তো দেখবেন অনেক সময় চিকন হয়, দেখবেন না কাঠ মিস্ত্রিদের কাছে বিভিন্ন রকম থাকে, বা চাইনিজ রেস্টুরেন্ট গুলাতে অনেক কিছু চিকন চিকন এই ধরনের জিনিসগুলো দেখবেন ব্যবহার করে, বা এগুলো কিন্তু রেস্টুরেন্টও ব্যবহার হয়। এইটার নাম হচ্ছে স্পেচুলা। স্পেচুলা দেখতে কেমন? হ্যাঁ, না চাকুর মতো না, চাকুর মাথা তো চিকন হয়, এটা তো চিকন না। এটা কিন্তু তার উল্টা। এটা সাধারণত আমরা রং গুলানোর কাজে এবং রং লাগানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি, স্পেচুলা বা স্পেচুলা নাইফ। এখানে আপনাদের একটা জিনিস দেখলাম আমি, এই যে স্পেচুলা নাইফ, স্পেচুলা নাইফ, নাইফ মানে কি চাকু। যখনই স্পেচুলা বলবে তখন এটার কথা বলবেন। স্পেচুলা সাধারণত একটু ধ্যাপা হয়, যার দৈর্ঘ্য হতে পারে, সরি প্রস্থ হতে পারে হচ্ছে আপনার 2 থেকে কত, 1 থেকে 6 ইঞ্চি পর্যন্ত হতে পারে, বা 8 ইঞ্চি পর্যন্ত হতে পারে, বা 10 ইঞ্চি পর্যন্ত হতে পারে উপরের দিকে, আর গোড়ার দিকে এটা চিকন হয়, আর হ্যান্ডেলটা একটু মোটা টাইপের হয়। এটা একটু ধারণা রাখেন, এই যে দেখলেন নিজের মতো করে লিখতে পারবেন। কিন্তু এই হ্যান্ডেল সব সেম, বা হ্যান্ডেলটা আরো চিকন হতে পারে, আর মাথাটা হবে সুতলা। স্পেচুলার ক্ষেত্রে, স্পেচুলা নাইফের ক্ষেত্রে এটার বিপরীত, একই জিনিস, কিন্তু ওইটা হচ্ছে মাথাটা সুতলা, এটা মাথাটা ঢাপা, মানে প্রস্থে বড়, আর ওটা পোস্তে একদম চিকন চাকর মতো।
ওটা কি করা হয়? সাধারণত ওয়েল কালার। ওয়েল কালার মানে তো তেল রং। তেল রং হচ্ছে অনেক ভারী হয়। ভারী মানে একদম গাঢ়। যে রংগুলাকে এই যে এগুলো দিয়ে মিশাইতে হয়, মিশিয়ে একটু তিসির তেল বলে একটা তেল আছে, নারকেলের তেল থেকে, তেলের থেকে একটু দামি তেল, ওই তেলটা রঙের সাথে মিশাইতে হয়। মিশানোর পরে রংটা যখন পাতলা হয় তখন সেটা এইভাবে তুলে এই ক্যানভাসের উপরে লাগানো হয় ছবি আঁকার ক্ষেত্রে। কেমন? তাহলে ওয়েল কালার হচ্ছে জল রং এবং অ্যাক্রিলিক রঙের থেকে অধিকতর ভারী, এবং এই রংটা হচ্ছে অস্বচ্ছ। ওয়েল কালার হচ্ছে আমরা সবাই লিখছি ওয়েল কালার হচ্ছে অস্বচ্ছ এবং এটা জল রং এবং অ্যাক্রিলিক রঙের থেকে অধিকতর ভারী। সাধারণত তিসির তেল মিশিয়ে এই রং ব্যবহার করা যায়। আচ্ছা, তিসির তেলটা হচ্ছে এইটা তো আপনাদের এখানে প্রয়োগ বিধি নাই, তাই বুঝতে পারতেছেন না। ধরেন এরকম আমরা একটা বোতলে, ছোট ছোট একটা বোতলে তেলটা কিনে নিয়ে আসি না, নারকেল তেল বা অন্যান্য তেল, তিসির তেলও এভাবে কিনে নিয়ে আসা হয়। ঠিক আছে, দিয়ে ওই যতটুকু প্রয়োজন লাগে দুই চার ফোঁটা, দুই চার ফোঁটা রঙের মধ্যে দিয়ে রংটাকে আমরা কি করি, হালকা পাতলা করি। পাতলা করার পরে সেটা হচ্ছে প্রয়োগ করি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে তুলি সম্পর্কে ধারণা পেলেন, অ্যাক্রিলিক, তেল রং, জল রং। এখন যদি পরীক্ষাতে এরকম আসে যে জল রং এবং তেল রং, এই দুটার পার্থক্য, মিল অমিল তুলে ধরো, পারবেন? অ্যাক্রিলিক হচ্ছে, আচ্ছা ওটা দেখে আমাদের লাভ নাই। অ্যাক্রিলিক হচ্ছে জল রঙের থেকে ভারী, তেল রঙের থেকে পাতলা, মিডিয়াম। যদিও এই যে অ্যাক্রিলিক রংটা সাধারণত পরীক্ষায় আসে না, আসে হচ্ছে তেল রং এবং জল রংটাই বেশি আসে। তারপরে আমরা জেনে রাখবো, কেমন? না জেনে রাখলে কিন্তু এটা হবে না। এই জন্য এটা মনে রাখবেন যে অ্যাক্রিলিক হচ্ছে তেল রং থেকে পাতলা কিন্তু জল রং থেকে ভারী। এটি মোটামুটি স্বচ্ছ, একেবারে স্বচ্ছ না কিন্তু মোটামুটি স্বচ্ছ। আচ্ছা, তারপরে আসি খালি দেখতেছি যে আপনাদের কি কি দিছে এখানে। চিত্রপটটা কি? চিত্রপট হাই, আমার কিন্তু মার দিতে ইচ্ছা করে, মাঝে মাঝে ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা আপনাদের একজনের, একজন কি দুইজনের লাউড স্পিকার অফ করা আছে, সেটাতে প্রচন্ড পরিমাণে নয়েজ আসতেছে। মানে আমি কোনো কথা না ঠিক মতো শুনতে পাচ্ছি না, আমার যারা অফলাইনে আছে তাদের কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না। চিত্রপট হচ্ছে একটা পরিতল, যে পরিতল কথা আমি বললাম যে এটা একটা পরিতল না, যে একটা পরিতল, যে আমি একটা ছবি আঁকাবো, সেই ছবিটা কি মাধ্যমে আঁকাবো, সেটা জল রং, তেল রং, অ্যাক্রিলিক রং, না অন্য কিছু, না সেটা ক্যানভাসের উপর করবো, না অন্য কিছুর উপরে করব, বা মাউন্ট বোর্ড দিয়ে করবো, এটা তো আমরা জানি না। এই জন্য আমরা যে যে কাজটা করব সেটার জন্য একটা নির্দিষ্ট পরিতল তৈরি করা, সেটা ক্যানভাস হতে পারে, সেটা কার্টিজ পেপার হতে পারে, তাই না, হতে পারে না? সে কার্টিজ পেপারের উপরে আমরা কাজ করার জন্য যে প্রাথমিক পরিতলটা পরিপূর্ণভাবে তৈরি করব সেটাই হচ্ছে চিত্রপট। চিত্রপট, চিত্রের যে পট বা পরিতল যেটাকে বলে, পরিতল। কেমন? আপনি মনে হয় এর আগে ক্লাস করছেন তাই না ম্যাম? অনেক আগে। জি, ফার্স্টের দিন আপনি করছেন।
চিন্তা করছেন আর তো দুদিন আছে, একটু যাই, না তো পরীক্ষা যদি ফেল করি, এই জন্য আসছেন। কিন্তু আসলে আমাদের উচিত, যারা আপনারা আশেপাশে আছেন, আপনাদের ক্লাসগুলা এই পরীক্ষার আগে একটু রেগুলার করা। ওই যে একটা আছে, 3টা না 2টা বউ, ওর তো সময় পায় না। আচ্ছা, পরিতল। পরিতল কি? যখন আমরা কোনো কিছুর উপরে ছবি আঁকাবো, যার উপরে ছবিটা আঁকাবো সেটা কিন্তু একটা পরিতল। এটা একটা পরিতল। এরপর আমি লেখালেখি করি না, বা ছবিও তো আঁকাই, এটাই একটা পরিতল। এখন দেখা যাচ্ছে আপনি ক্যানভাসে কাজ করবেন, তো ক্যানভাসের পরিতলটা একটু ঠিক করে নেবেন না, এই পরিতল এটাই। আচ্ছা, এখানে এখানে লিখছে এভাবে, যে সমতল পরিতলের উপর ছবি আঁকা হয় তাকে চিত্রপট বলা হয়। যে সমতল চিত্রপটের উপরে ছবি আঁকা হয়, যে সমতল পরিতলের উপর ছবি আঁকা হয় তাকে চিত্রপট বলে। এটা সমতল না সমান, এটাই হচ্ছে চিত্রপট। ছবি আঁকতে মোম রং, জল রং, তেল রং ব্যবহার করা হয়। এই রংগুলির মাধ্যমের উপরে ভিত্তি করে চিত্রপট নির্বাচন করা হয়। যেমন মোম রং ছবি আঁকার জন্য সাধারণত মানের আর্ট পেপার বা আর্ট বোর্ড ব্যবহার করা হয়। আচ্ছা, আরেকটা তো বলিনি আপনাদেরকে, প্যাস্টেল রং কি? প্যাস্টেল মানে কি? ঠিক আছে আপনার ধারণা। আমরা দেখেন, আমরা ছবি যে আঁকবো, আমরা কিন্তু অনেক কিছু ঠিকভাবে জানি না, তাই না? আচ্ছা, এগুলো তো দেখছেন তাই না, যে মোটা মোটা পেন্সিল গুলো সাধারণত আমরা এগুলো বাচ্চাদেরকে দেই, তাহলে তারা দ্রুত রং করতে পারে, তাই না? সাধারণত প্যাস্টেলের আকার গুলা পেন্সিলের চিকন মাথার থেকে কি হয়, মোটা হয়। এবং প্যাস্টেল মানে মোম রং। প্যাস্টেল মানে মোম রং। মোমের সঙ্গে যে রংটা মিশিয়ে আমরা ছবি আঁকি সেটাই হচ্ছে মোম রং। মোম রংটা অনেক সময় যে উঠে যায় না ঠিক মতন, দ্রুত রং করা যায় এবং অস্বচ্ছ, তাই না? স্বচ্ছ না, কিন্তু অস্বচ্ছ। এই এতটুকু মনে রাখলেই হচ্ছে। হ্যাঁ, ওটাও প্যাস্টেল। হ্যাঁ, ওটা বড়দের প্যাস্টেল, ছোটদের প্যাস্টেল। ওই যে সুতাটা বের করে মাথাটাকে কাটা হয়, আবার বেরোয়। ওর মধ্যে দেখবেন যে হাতে যদি লাগান তাহলে দেখবেন একটু চ্যাট একটু ভাব আছে, তখন মনে করবেন এর মধ্যে মোম আছে। আমরা যেগুলো ব্যবহার করবো সেগুলো সম্পর্কে আমাদের জানাটাই হচ্ছে আজকের করণ কৌশল। জানেন, যখন আমরা প্রথমবার পরীক্ষা দেব, মেবি সেকেন্ড ইয়ারে মনে হয় আমাদের, ফার্স্ট ইয়ার পার করলাম, সেকেন্ড ইয়ারে আমাদের করণ কৌশল পরীক্ষা, নতুন একটা সাবজেক্ট। আমরা সবাই একটু টেনশনে পড়ে গেলাম, এই করণ কৌশল আবার করতে হবে, ছবি তো আঁকি, আবার করণ কৌশল কেন? স্যাররা কি ফাজলামি পেয়েছে? তারপরে কালকে পরীক্ষা, আমরা তাও পড়তেছি না যে কি হয় না হয়। তারপরে কি করলাম, এই করণ কৌশলের শীটটা বের করলাম। মানে আমরা তো সরাসরি প্র্যাকটিক্যাল বুঝি, প্র্যাকটিক্যালি শিখে শিখে করণ কৌশল। তখন হচ্ছে যে ইয়ে বের করলাম, আপনার করণ কৌশলের চারটা বের করলাম, দেখে মনে করলাম যে এ তো আমাদের শব্দকে এরা নকল করছে। তারপরে এটা নতুন ভাবে আমরা নিজেরাই তৈরি করি, করণ কৌশল শীটটা কেমন হওয়া উচিত না হওয়া উচিত। তো এই করণ কৌশল এতটাই সোজা, আমি 2 না 3 ঘন্টা শুধু সেদিন দেখছিলাম, দেখে মনে করলাম যে এগুলো তো আমি সব পারি, এগুলো তো আমিই তৈরি করতে পারবো, এটা আবার আলাদা করে বই লেখা লাগবে কেন? তো ধরেন আপনারা তো 1 বছরের জন্য এখানে আসছেন, কতটুকু নাড়াচাড়া হচ্ছে? খুব বেশি কি হচ্ছে? তার মধ্যে আমরা 2 জন আসি, 10 জন আসি না, পরীক্ষার চিপাতে পড়লে তারপরে আসি, তার আগে কিন্তু আসি না। এই মিজান ভাইও কিন্তু আসে না, আসে না। যাই হোক, আমি আশা রাখবো আপনি থাকবেন এবং নিজেকে এমন ভাবে তৈরি করবেন যাতে অন্যরা ঈর্ষান্বিত হয়, এটাই আশা রাখবো আপনার কাছে। তো ধরেন এই যে, যখন আমি এই কনক্লুশনটা দেখলাম, পড়লাম, আমার কাছে মনে হলো পৃথিবীতে এর থেকে সোজা কিছু আর নাই। কারণ আমরা সবই এগুলো জানি, এগুলো তো আমরা ব্যবহার করি নিজের মতো করে, জাস্ট প্রয়োগটা করা। কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়ে গেছে কি, আমরা ওখানে 10 বছর ধরে এগুলো ব্যবহার করে আসছি, যে জন্য আমরা মূল প্রেক্ষাপট জানি যে কোনটা দিয়ে কি করতে হয়, নিজের মতন করে যেভাবে ইচ্ছা লিখতে পারি। কিন্তু আপনাদের তো জানা নাই বিষয়গুলো, নাড়াচাড়া করতেছেন মাত্র 1 বছর, তাও না, কেউ কেউ 6 মাস। এই 6 মাসে আপনারা আর কতটুকু এগুলো সম্পর্কে জানবেন, এই জন্য আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে এটার মতো পানির মতো সাবজেক্ট আর না। 2 ঘন্টা 3 ঘন্টা পড়লে সব হয়ে যায়। এই যে আমি যে এতক্ষণ যতগুলো গল্প করলাম, এগুলো পরীক্ষায় আসলে তো নিজের মতো করে লিখতে পারবেন, পারবেন না?
কিন্তু আপনি যদি নিজে নিজে বাসায় পড়তেন, আমার কথাগুলো শুনতেন না কথার কথা, তাহলে কি আপনি পারতেন? আপনার জানাই থাকতো না। এই জন্য প্রতিটা ক্লাসই দরকার আছে। এই যে অফিস তো আমাকে টাকা দিয়ে এখানে নিয়ে আসছে আপনাদের জন্যই, তাই কি না? আপনাদের জন্যই কিন্তু, কারণ আপনাদেরকে আমি যদি কিছু জানাইতে পারি সেটা আপনাদের জানা হবে। এই তো। তো এখন এই জানাগুলা যদি আমরা প্রথম থেকে একটু চেষ্টা করতাম তাহলে এতটা সমস্যা হতো না। আচ্ছা, রেখাচিত্র আপনাদের তো বোঝেন, জল রং বুঝতে পারলেন, মোম রং বুঝলেন, তেল রং বুঝলেন, গুণ বা গুরুত্ব। এই যে রেখাচিত্রটা এখানে দিচ্ছে, আমি রেখাচিত্র তো প্রথমে বললাম, ছবির বিষয়বস্তুকে রূপ দেওয়ার জন্য রেখা ব্যবহার করা হয়। রেখাগুলো হলো বিদ্যুৎ গতিময় রূপ। চিত্রশিল্পে রেখার গুণ বা গুরুত্ব অসীম। রেখার গুণে ও ব্যবহারে ছবির বিষয়বস্তুর বর্ণ, গতি, আয়তন ইত্যাদি প্রকাশ করা হয়। ছবি নানা রকম রেখা ব্যবহার করা হয়, রেখাঙ্কন হ্যান্ড মাধ্যমে তৈরি করা হয়। রেখা মানে কি? এই যে আমরা যে রেখাগুলো ব্যবহার করি সেটা কি? রেখাগুলা কি? রেখা মানে রেখা তো অসীম, রেখা কি শুরু শেষ আছে? শুরু নাই, শেষও নাই, তাই না? তার মানে বিষয়টা হওয়া উচিত এরকম, এটা চলতে থাকবে। দেখেন এখানে শুরু নাই, শেষ নাই, অসীম। সাধারণত ক্ষুদ্র ক্ষুদ্র ডটের মাধ্যমে কি হয়? রেখা তৈরি হয়, এবং সেই রেখার মাধ্যমে আমরা ছবির বিষয়বস্তু অনুসারে বা ছবিটা কেমন হবে সেটার একটা অঙ্কন শৈলী তৈরি করি, বা সেই রেখা চিত্র দিয়ে একটা ছবি তৈরি করে থাকি। সেটাই রেখা। বোঝা গেছে? সেটাই রেখা। সাধারণত রেখা হচ্ছে গতিময়, অসীম, এগুলো তো বোঝেন, অসীম গতিময়, যার সাহায্যে আমরা ছবি এঁকে থাকি বা কোনো কিছুর আকার দেওয়ার চেষ্টা করি। এইভাবে লিখবেন, হ্যাঁ। মানে বইয়ের ভাষাটা আসলে প্রথম দিকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বইয়ের ভাষা ইউজ করতাম। বই থেকে পড়ে পরীক্ষা দিচ্ছে, গতানুগতিক একই মার্কস পাচ্ছি, একই মার্কস পাচ্ছি। সেটা অবশ্যই লাগবে, এটা তো বইয়ের ভাষা। এটা তো আপনার বই থেকে তুলে দিয়ে হয়েছে আপনাদের সুবিধার্থে। হ্যাঁ, থাকে না, কিন্তু প্রেক্ষাপটটা ঠিক থাকতে হবে। হ্যাঁ, তো স্যাররা বলতো, ধরুন ক্যাম্পাসের আসলে পরিবেশটা কেমন জানেন? আমাদের ক্যাম্পাসে কিন্তু আপনাদের মতো আহামরি পাগলের মতো পড়া লাগে না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো পড়া লাগে না, লাগে? ও তো জানে, ও তো ক্যাম্পাসের স্টুডেন্ট জানে। ক্যাম্পাস হচ্ছে যে ফাঁকিবাজির একটা বৃহৎ জায়গা, যেখানে সবচেয়ে ভালো ভালো স্টুডেন্টরা যায় এবং গিয়ে একটা পরিবেশ তৈরি হয়। আমাদের সবচেয়ে বড় বিষয় কি জানেন? আমরা প্রচন্ড আত্মবিশ্বাসী। আমরা অন্যদের মতন পড়ার স্টাইলে পড়াই না, আমরা পড়াই স্বাধীনভাবে, প্রেক্ষাপট নিয়ে পড়াই। এখন সেখানকার বিষয়গুলো হচ্ছে মানে প্রচুর ভালো ভালো তারার একটা মিলন মেলা, যেখানে একটা পরিবেশ তৈরি হয়, যে পরিবেশটা সারা বাংলাদেশ মিলে একটা পরিবেশ তৈরি হয়। ক্যাম্পাসে আপনি গোটা বিশ্বের পরিবেশটা পাবেন। উগান্ডা, নাইজেরিয়া, সেনেগাল, নেপাল, পাকিস্তান, প্রচুর স্টুডেন্ট থাকে আমাদের ক্যাম্পাস গুলোতে থাকেই। তো সেখানে এই যে আপনারা দেখা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষার আগে 25-30টা প্রশ্ন পড়েন 5-4টা কমন পাওয়ার জন্য, আর আমরা পড়ি 5টা, যাতে 5টাই কমন পাই। সর্বোচ্চ 2-3টা একটু দেখে যায় যে যাতে মিসিংটা না হয়। আবার নয়েজ আসতেছে প্রচন্ড। তো ওখানে কি হয়, ওখানে আমাদের এই যে সমস্ত পরিবেশটা এক হলো না, শিক্ষাটা তো আসলে জ্ঞান। আমাদের এই পরিবেশটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়, আর কিছুই না, তাই কি না? যেমন এই যে ওরা বুঝতে পারবে না, ওরা যে সাবজেক্টের ছাত্র, ওরা শুধু গেছে, আসছে, একটু আড্ডা দিতে চলে গেছে, তাই না? না, হচ্ছে না। আচ্ছা, আপনি একটা মাইক্রোফোন অফ করেন প্লিজ। কি দিয়ে ভাত দেবেনি? ওই হবেনি, যা দিয়ে দিয়ে দিবেনি, আপনি এখন একটু বন্ধ করেন। পড়াও করতেছে, ইয়েও করতেছে, না বন্ধ হচ্ছে না। অফ করে আছে? আচ্ছা থাক। তো যাই হোক, তো ওখানে আমাদের বিষয়গুলাই থাকে। তো স্যার আমাদেরকে সেকেন্ড ইয়ারে বলছিল যে আসলে দেখো,
যে প্রতিটা মানুষই নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। যেমন আমার পিচ্চিকে যদি আমি জিজ্ঞাসা করি তুমি বড় হলে কি হতে চাও, খেলোয়াড়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, কি হতে চাও? আমি কিছুই হতে চাই না। কি হতে চাও? আমি শুদ্ধ হতে, আমার ছেলের নাম হচ্ছে শুদ্ধ, সে শুদ্ধ হতে চায়। তোর কথাটা আমার খুব ভালো লাগে। কারণ হচ্ছে যে আপনার ভিতরে নিজস্বতা যদি না থাকে, আপনি যদি মিজান ভাই না হতে পারেন, আমি হতে পারবো না। পারবো কি? আপনাকে আপনারটাই হতে হবে। তো এই কথাটাই আমরা স্যারের কাছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের দিকে শিখছিলাম। তারপর থেকে এই বইটাই আমরা দেখি, বোঝার জন্য, জানার জন্য দেখি, মুখস্থ করার জন্য না। বাদ বাকিটা আমরা নিজেরাই লিখি। যে ক্যাম্পাসগুলোতে এই চর্চাগুলো খুব বেশি হয়। মানে কি বলবো, আপনার একটা ফ্রিলি যে চর্চা, স্বাধীনভাবে যে একটা পড়ার বিষয় সেটা। আর আপনারা তো আরেকটা জিনিস জানেন না, ক্যাম্পাসে যারা পড়ে তারা কোনোদিন ফেল করে না। জানেন কি এটা? ক্যাম্পাসে দুইটা জিনিস কঠিন, এক হচ্ছে ফেল করা, দুই হচ্ছে ভালো রেজাল্ট করা। ফেল করতে পারবেন না আপনি। ক্যাম্পাসে আপনি যেতেও হবে 75% বাধ্যতামূলক, না গেলে আপনি নন কলেজিয়েট, আর 70% নিচের নামলে ডিসকলেজিয়েট, আপনি বাদ এক বছর। এই জন্য দেখবেন যে থাকুক আর না থাকুক, অনেকেই মনে করে যে একটু পাট্টা নিয়ে মনে ক্যাম্পাসে যায়, আসলে ঘটনা এটা না, তাকে যেতেই হবে। হ্যাঁ, তো যাই হোক, এই পড়ার বিষয়গুলো এমন, নিজেরা এগুলো দেখবেন কিন্তু লিখবেন হচ্ছে নিজের মতন করে। দেখবেন স্যার আপনাকে সবচেয়ে বেশি পছন্দ করছে, মার্কসটা ব্যতিক্রম পাবেন। ওকে, আচ্ছা, তারপরে যাই, এদিকে যা আছে এগুলো সব আপনারা পারবেন। ড্রয়িং, কালারের বিষয়ে আসি। এখানে একটু এবার কালার পাইছি, তারপরে আমি আলো ছায়া, কম্পোজিশন, পার্সপেক্টিভ, এগুলো একটু বোঝাবো। আচ্ছা, রং। আমরা রং সম্পর্কে অনেকদিন অনেক রকম জিনিসই জেনে আসছি। এক রং থেকে আরেক রং তৈরি করা যায়, কিভাবে তৈরি করা যায় না করা যায় জেনে আসছি না? এটা কিন্তু প্রতিবার 5 থেকে 7 মার্কের জন্য এই জিনিসগুলো পরীক্ষায় থাকে। এখন এই রংটা কি? এই যে এখানে লেখা আছে, যে সকল রং রাসায়নিক পদ্ধতিতে তৈরি করা হয় তাদেরকে রাসায়নিক রং বলা হয়। উদাহরণ যেমন রঙের কেক বা বার বা পোস্টার রং। ইহা ছাড়া কিছু মিশ্র রঙের তালিকা দেওয়া হলো, এদের মাধ্যমে রং এবং সেকেন্ডারি রং বলা হয়। আচ্ছা, এগুলো থাক। আমি যেটা বলি দেখেন, মৌলিক রং কয়টা? রাইট, কি কি? না পারলে কিন্তু মার দেবো আপনাকে এবার। হয়েছে? সবুজ, যারা লাল, নীল, হলুদ, তা আমাদের আত্মবিশ্বাস নাই, তাই না? লাল, নীল, সবুজ হতে পারে না? হ্যাঁ, মিজান ভাই, এটা কি করছেন আপনি? জাস্টিস ম্যাডাম, আপনি লাল, নীল, সবুজ, এরা সবুজ পক্ষপাতী, ও হলুদ পক্ষপাতী। যারা অনলাইনে আছে তারা হলুদ পক্ষপাতী। আপনারা কি? লাল, নীল, গোলাপি হয় না? আরে, এই জিনিসটা এখন শিখবেন, আর জীবনে যদি এটা নিয়ে কনফিউশন হয়েছে, পরীক্ষার হলে গিয়ে কিন্তু আমি মার দেবো। ঠিক আছে? গতবার দেখছি পরীক্ষার হলে একজন লাল, নীল আর সবুজ রং লিখে রেখে দিচ্ছে। আপনারা দুজন তো সবুজ রং নেবেন, আমার মনে হচ্ছে আপনারা তাই লিখবেন পরীক্ষায়। মৌলিক রং হচ্ছে 3টি, বা প্রথম সারির রং হচ্ছে 3টি, বা প্রধানতম রং হচ্ছে 3টি: লাল, নীল, হলুদ। লাল, নীল, হলুদ। এখন দ্বিতীয় সারির রং কিভাবে চিনবো, তৃতীয় সারির রং কিভাবে চিনবো, চতুর্থ সারির রং কিভাবে চিনবো? এটা একটা বিষয় না? এই বিষয়টার জন্য যদি খাতাতে ইয়ে করে দেখাইতে পারতাম খুব ভালো হতো। তারপরে আমি বোর্ডে দেখাই একটু। দেখেন, খুব ব্যথা করতেছে। মৌলিক রং বা প্রাথমিক রং বা প্রথম সারির রং: লাল, নীল, হলুদ। এই তো না? এটা হচ্ছে মৌলিক বা প্রাথমিক রং। তাহলে যৌগিক রং কোনটা? বা দ্বিতীয় সারি বলবেন। যখন মৌলিক যৌগিক ভুল হবে তখন প্রথম সারি বা দ্বিতীয় সারি বলবেন। হ্যাঁ, তাহলে ভুল হবে না। আচ্ছা, দেখেন, আমি যদি লালের সঙ্গে
লালটা হচ্ছে ধরেন এই যে পরিমাণটা দিলাম অল্প একটু লাল, হলুদটা দিলাম বেশি, বেশি পরিমাণ হলুদ, এই দুইটার মিশ্রণে কি হবে? কমলা। রাইট, থ্যাংক ইউ। অনলাইনে যে ভাই বললেন আপনাকে ধন্যবাদ। আপনার নাম কি ভাইজান? মেহেদী হাসান। আপনার কয়েকটা মনে হয় ছবি দিছেন, পোস্ট করছেন, তাই না? মিজান ভাই দিচ্ছে দেখলাম, আরেকজন কে যেন দিছে। আচ্ছা, যাই হোক, এই যে আপনারা মাত্র একজন ছবি দিছেন অনলাইনে, এটা তো ঠিক না। আপনাদেরকে আমি প্রতিদিন বলছি যে বাড়ির কাজগুলো যে দেই, আপনারা যদি এগুলো একটু প্র্যাকটিস করে যদি একটু গ্রুপে দেন, তাহলে কি হলো? আপনার কাজ উনি দেখলো, উনার কাজ আপনি দেখলেন, তৃতীয় জন বললো যে বাহ, দুইটা দেখলাম, আমি একটা তৈরি করি। বিষয়গুলা একটা সংস্কৃতি তৈরি করতে হয়। আগেকার ব্যাচ গুলাতে আপনাদের মতন এত অলস কেউ ছিল না। প্রতিটা ব্যাচ ওরা এত পরিমাণে কাজ দিত, এক একদিন আমি 40টা 50টা করে কাজে কমান্ড করতাম। আপনি আগের বছরের 24 সেশনে দেখেন ওরা কি পরিমাণে কাজ দিত, 23 সেশনে দেখেন আরো বেশি পাবেন। ওরা ধরেন যে আমি যদি 1 পেজ কাজ করতে বলি, ওরা 5 পেজ কাজ করে নিয়ে আসে। একটা ডিজাইন করতে বলে 4টা ডিজাইন করে। আর একটা স্টুডেন্ট আছে, ওই 2টা না 3টা ছিল এরকম গতবারের। ধরেন ছবি আঁকতে হয় 10টা বা 12টা, তারা 50-60টা ক্রস করে ফেলতো। তা আমরা তো এরকম শিখতে পারলাম না কেউই, তাই না? খালি হাসলাম, না হবে স্যার হবে, এই আর কি শিখবো 1 বছরে, তাই না? আচ্ছা দেখেন, আবার এদিকে দেখেন, আহ, আমি এখানে একটা জিনিস ভুল করছি। যখন বেশি পরিমাণ যে রংটা থাকবে সেটা আগে লিখতে হয়, আর পরেরটা পরে লিখতে হয়। সেক্ষেত্রে আমরা কি করবো, একটু মুছে দিয়ে এটা একটু ক্লিয়ার করি। ওগুলো দেখার দরকার না, আপনি এদিকে দেখেন, ওগুলো সব শিখে যেতে পারবেন। শুকায়নি, এখানে একটু পানি আছে তো। এই যে হলুদ যোগ লাল, তার মানে এখানে কি বোঝাবে? হলুদটা যেহেতু আগে আছে, হলুদের পরিমাণটা বেশি হবে। অনেক সময় এরকম থাকতে পারে, হলুদ আর লাল রং মিশে কি হয়, আপনি যদি এখন সম পরিমাণ হলুদ নেন, সম পরিমাণ লাল নেন, তাহলে কমলা হবে? অন্যরকম একটা কালার হয়ে যাবে না? লালটা ফেড কালার হয়ে যাবে, তাই কিনা? তাহলে সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে, কমলা রং তৈরি করতে হলে বেশি পরিমাণ হলুদের মধ্যে অল্প একটু লাল দিলে সেটা কমলা হয়। তাহলে এটা পারফেক্ট হবে। এখন যদি আপনি বলেন যে হলুদের সাথে লাল রং মিশালেই কমলা হয়ে যায়, তাহলে আমি দিই আপনাকে এতগুলো লাল রং দিয়ে একটু হলুদ দিই, মিশান্ত দেখে হয় কিনা? তখন লালটা টকটকে লাল হবে, লালটা তখন টকটকে লাল হবে। এই জন্য লালের প্রকারটা বুঝতে হবে। দেখেন এতগুলো রং, লাল রং, আপনি এতটুকু যদি হলুদ দেন, হলুদের তো অস্তিত্ব পাওয়া যাবে না। তখন লালটা কি হবে, ওই ওই লাল রঙের গুলোর মধ্যে হলুদ একটু অ্যাডজাস্ট হবে, হয়ে ওই এই লাল রংটাকে আর একটু উজ্জ্বল করবে, উজ্জ্বল করবে। ঠিক আছে এটা। কিন্তু যদি আমি বেশি পরিমাণ হলুদের মধ্যে এতটুকু লাল দিই, তখন সেটা কমলা হবে, তাই কিনা? এই জিনিসগুলো চেঞ্জ দিয়ে ভাববেন, এগুলো কিন্তু ভুল হয়। তাহলে যদি আবার হলুদ রং, হলুদের মধ্যে যদি এতটুকু, এতগুলা হলুদ, আর এটা হচ্ছে নীল, নীল যদি এতটুকু মিশাই, এতগুলা হলুদের মধ্যে যদি 2-1 ফোঁটা আমরা নীল দেই, তাহলে কি হবে? রাইট মেহেদি ভাই, ধন্যবাদ আপনাকে। এরা খুব ভয় পাচ্ছে বলতে, বুঝছেন কি হয়েছে তাই? সবুজ রং হবে, সবুজ রং, সবুজ। আবার দেখেন, নীল রঙের মধ্যে অল্প একটু নীল, না সরি, নীল রং একটু বেশি পরিমাণ যোগ অল্প একটু লাল যদি মিক্স করি, তাহলে কি হবে? একটু বুদ্ধি করেন তো। অনেকগুলা নীল রং, এতগুলা নীল রং, ওর মধ্যে যদি এতটুকু লাল দেই, তাহলে কি হবে সেটা? মেহেদি ভাই, আমি যদি ঢুকতে পারতাম ওর মধ্যে, আপনার মাথায় গিয়ে একটা মাঠ দিয়ে আসতাম। সবগুলা ভুল বলে এটা, সবগুলো রাইট বলে এটা ভুল বললেন। স্কেলও আছে বুঝছেন, কিন্তু আমি ভিতরে ঢুকতে পারতেছি না। কি হবে? এই যে স্টাইলিশ ম্যান, কি হবে? জানা নাই, বউ নাই তো স্যার, তাই জানি না। আসমানি, হাই রে ভাই আমার রে।
নীলের সাথে সাদা দিলে কি হবে? আসমানি হবে। আসমান থেকে বলে গেছে আপনাকে। এই যে ম্যাডাম, কি হবে? হায় হায় হায়। বেগুনি। কিন্তু আপনার তো আত্মবিশ্বাসী নাই। বেগুনি। তাহলে এই যে এখানে যে আমরা রংগুলো ব্যবহার করলাম, এটা কি প্রথম সারির রং না? এখানে যে তৈরি হলো এটা হচ্ছে দ্বিতীয় সারির রং, বা এটাকে বলে যৌগিক রং। বোঝা গেছে? তাহলে যৌগিক রং মৌলিক রং তো কোনোদিন ভুল হওয়ার কথা না। বা প্রথম সারি দ্বিতীয় সারি। এখন ঘটনা হচ্ছে যে আর একটা মজার ঘটনা বলবো, একটু মাথা খারাপ করবো আপনাদেরকে। এই রংগুলার সাথে যদি মিশানো হয়, তারপরে তৃতীয় সারির রং তৈরি হয়। সেগুলো আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে হবে। এই ধরেন এই যে কমলার সাথে একটু সবুজ ব্যবহার করলাম, তখন কি হবে? ব্রাউন কালার চলে আসবে, হালকা ব্রাউন বাদামি টাইপের যে রংগুলো আছে সেগুলো আসবে। কিন্তু সেটার একটা পরিমাণ আছে। যেমন সবুজের মধ্যে অল্প একটু কমলা দিতে হবে। কমলা তো লাল আর হলুদের মিশ্রণ, তখন সেটা ব্রাউন হবে, তখন সেটা হবে তৃতীয় সারির রং। কিন্তু ওগুলা ভাবতে গেলে আমরা পাগল হয়ে যাবো। যে কথা আছে না যে আমরা নক্ষত্র বুঝি, তারা বুঝি। তখন এই নক্ষত্র তারার তো একটা জায়গা থাকে, একটা সৌরমণ্ডল থাকে, তাই না? তার আবার একটা গ্যালাক্সি থাকে। এরকম গ্যালাক্সি কোটি কোটি আছে। তার আবার আরেকটা আছে। এগুলো বুঝতে গেলে মাথা খারাপ হবে না? এই রঙের বিষয়টা এরকম। হাজার হাজার লক্ষ কোটি রং তৈরি করা যায়। ঠিক আছে? তৈরি করা যায়। আমরা সাধারণত মৌলিক যৌগিক এটা শিখবো। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে তৃতীয় সারির রং আমরা নিজেরা তৈরি করতে করতেই শিখে যাব। আমরা এখন আসছি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ধাপে। এই দুইটার বাইরে আমরা আপাতত যাব না, মনে থাকবে? আপাতত যাব না। আচ্ছা, আরেকটু বলেন রং সম্পর্কে, আর কারো কি একটু ইয়ে টিয়ে বলেন। এই যে লালের সাথে কমলা মিশাইলে হচ্ছে বকুল ফুল, লালের সাথে কালো মিশাইলে হচ্ছে খয়েরি, লালের সাথে খয়েরি মিশালে হচ্ছে বাদামি। এটা কিছুটা ভুল আছে, লালের সাথে খয়েরি মিশাইলে বাদামি, এটা হবে না। এটা ভুল হয়েছে এখানে। হ্যাঁ, সবুজের সবুজের মধ্যে আপনি সামান্য এক ফোঁটা লাল দিবেন, দেখবেন বাদামি হয়ে গেছে। ওটা অনেক সময় কম্পিউটার মিস্টেক হয় না। এগুলো আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো ইয়ে করেন, এগুলো অতটা প্রয়োজন নাই। যেমন ধরেন কালো এবং সাদা কি রং? সাদা রং না, কালো রং না, তাই কি না? সূর্যের আলো না থাকলে গোটা পৃথিবীটা কি হবে? কালো। সূর্য আছে তাই আমরা সব দেখতে পাচ্ছি সাদা। এই জন্য সাদা কালো কোনোদিন কোনো রং না। ওকে? সবুজে সূর্যের আলোর জন্য আমরা সবুজকে সবুজ দেখছি না, তো ওটাকেও কালো দেখতাম, তাই কি না? কালো দেখতাম। এটা একটু একটু মাথায় নিবেন। রং নিয়ে আসলে এই জিনিসগুলো সবচেয়ে ভালো উদাহরণটা কি জানেন? আমরা তো আসলে ওই যে বললাম না, ভালোবাসা কাক কয়? ভালোবাসা কি আসলে একদিনে তৈরি হয়? যেমন ধরেন আপনি কোনো কিছু খেলতে গেলেন, একদিনে কি আপনি প্লেয়ার হয়ে যাবেন? খেলতে 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 আপনার একটা অভ্যাস তৈরি হয় না? খেলা করতে হয়। এই জন্য রং গুলা নিয়ে দেখেন, ওয়াটার কালার বা অ্যাক্রিলিক কালার বা আপনি যে কালারই হোক, প্যাস্টেল হোক, যেটাই হোক, হাতের কাছে আছে, নিয়ে একটু খেলা করেন। এটার সাথে এটা মিশালে কি হয়, এটার সাথে এটা মিশালে কি হয়। খেলতে খেলতে কিন্তু আপনার অভ্যাস হয়ে যাবে। অভ্যাস হয়ে গেলে এগুলা কি আপনাদেরকে বুঝাইতে হবে আমাকে যে কোনটার সাথে মিশালে কি হয়? এটা কিন্তু বোঝানো লাগে না, অটোমেটিক হয়। কিন্তু আমরা তো নতুন, আমাদের তো জানার অধিকার আছে, তাই না? সময় কম, তার মানে ছেড়ে দেবা কান্দে বাঁচে, এরকম টাইপের কিছু না, একটু ভাবা যাবে না। মানে আমি আপনাদেরকে প্রাথমিক ভাবগুলো বললাম। যেমন এই যে গোলাপি কালার তাহলে কিভাবে করবেন? হুম, লাল দিলেন, সাদা দিলেন, ঠিক আছে, আর কিছু লাগবে না? আমি ওটাই জানতে চাচ্ছিলাম। ধরেন প্রথমে সাদা দিতে হবে, সাদার মধ্যে একটু লাল দিলেন, তখন একটু ফেড হয়ে যাবে, কিন্তু গোলাপি ভাবটা আসবে না, এটা ফেড হয়ে যাবে, লালটাকেই ভেঙে দিচ্ছে। কিন্তু লাল তো মৌলিক রং, মৌলিক রংকে সাদা তো ওইভাবে ভাঙতে পারবে না, যার সাদা লালের ঘনত্বটাকে কমাতে পারে। তাহলে ওখানে কিভাবে গোলাপি আসবে? এতটুকু চিল পরিমাণ যদি ওর মধ্যে একটু নীল দিয়ে দেন, তাহলে গোলাপি ভাবটা চলে আসবে, তাই না? এই যে সূর্যের রং, এই সূর্যের রঙের মধ্যে তো সব থাকে। আমরা ধরেন এই যে কথার কথা, আমরা বাদামি রং, এই বাদামি রং আমরা কি কি দিয়ে তৈরি করে জানেন? বিশ্বাস করবেন না। প্রথমে সাদা দিলাম, তারপরে লাল দিলাম, তারপরে হলুদ দিলাম, তারপরে নীল দিলাম, নিয়ে এবার
ঘুটলাম, আচ্ছা থেকে ঘুটলাম, ঘুটার পরে একটু হলুদের পরিমাণটা আবার একটু দিলাম, একটু নীলটা দিলাম, আবার একটু লালটা দিলাম, আমার তৈরি হয়ে যাবে বিকালের বা দুপুরের সূর্যের রং, সূর্যের আলোর যে রংটা হয় সেটা তৈরি হবে। এই সব রঙের মধ্যে সব রকম মিক্স থাকে, আপনারা তো প্রাথমিক জ্ঞান জানতেছেন, এই জন্য এগুলো এতটুকু জেনে থাকেন, কিন্তু রংগুলো যে তৈরি হয়, যেমন সূর্যের রঙের মধ্যে আপনার সবকিছু আছে না, সূর্যের রঙের কারণে তো আমরা সবুজকে সবুজ দেখছি, তাছাড়া সবুজ দেখতে পাইতেন? তাহলে সূর্যের রং তো হলুদ, সবুজ হলো কেন? নীলে তো হতে পারতো, হতে পারতো না? এখন প্রচুর অ্যাড হচ্ছে পরীক্ষাদের সামনে, এই জন্য প্রতিটা রঙের মধ্যে সব রকম কালার থাকে, কিন্তু এগুলো যদি পরীক্ষার খাতায় লিখেন, আপনাদের স্যার বলবে "এই ছাত্ররা কি শিখে আসছে, একটা কালারের মধ্যে সব রকম কোনদিন কালার থাকে, এটা পাগল দেই ফেল করে"। এই হচ্ছে ব্যাপার। তারপরে রংগুলো একটু মনের মতন করে, যেহেতু শীট সবার কাছে আছে, আর একটু দেখবেন। এগুলা হচ্ছে নিজে নিজে বুঝতে পারবেন, যেটাই সমস্যা হবে সেটাই রং নিয়ে আসবেন, আগে নিয়ে এসে আগে নিজেরা ট্রাই করবেন, তাহলে ওটা জীবনে ভুলবেন না। কিন্তু আপনি যদি পড়েন, আপনি ভুলে যাবেন। আপনাকে যেই কটা এখানে দেখালাম না, এখানে যে কটা দেখালাম, প্রথম সারি দ্বিতীয় সারি তো শিখতে পারছেন, হ্যাঁ? প্রথম সারি দ্বিতীয় সারি শিখতে পারছেন না, এগুলোর মধ্যে থেকে পরীক্ষাতে পাবেন। যদি দু একটা ব্যতিক্রম থাকে, তাহলে একটু টেস্ট করে দেখবেন যে এই খাতাতে বলছে এই যে নীলের সাথে সবুজ মিশালে কি হয়, একটু দেখি তো। যে আপনি একটু রং পেন্সিল তো থাকবেই, হ্যাঁ মিশা দেখবেন, আপনি নিজেই দেখবেন যে প্রথমে লিখছে হচ্ছে নীল, তার মানে নীলটা বেশি, পরে লিখছে সবুজ, সবুজ একটু কম, দেখবেন যে আসলে কি হয়। তাহলে কোনো জিনিস কোনোদিন ভুল হয় না। কিন্তু প্যাস্টেল মোম রং এগুলোতে হয়তো অতটা বুঝতে পারবেন না, বা যে রং পেন্সিল যেগুলো, এটা তো বুঝতে পারবেন। সবচেয়ে বেশি বোঝা যায় হচ্ছে ওয়াটার কালার, অ্যাক্রিলিক, হ্যাঁ, বা প্রেস কালার বা ওয়েল কালার, এগুলো দিয়ে ভালো বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে এদিকে আসেন, আমরা পরেরটা চলে যাই। আচ্ছা, এবার আসি বইয়েও আছে, কিন্তু কোথায় আছে আমি জানি না। আমি একটু নিজের মতো করে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলি, তাছাড়া পরীক্ষার পরে আগে, সরি আগে আরেকটু কিছু বলবো। মাটি কি, মাটি কিভাবে প্রস্তুত করা হয়, মাটির প্রস্তুত প্রণালী কি, কিভাবে মাটি দিয়ে ভাস্কর্য তৈরি করা যায় বা অন্যান্য সরঞ্জামাদি তৈরি করা যায়। সাধারণত মাটির প্রস্তুত প্রণালীটা গতবারও পরীক্ষাতে আসছে, তার আগের বারও আসছে, এটা টানা দুইবার হলো আসা। মাটির প্রস্তুত প্রণালীটা হচ্ছে যে মাটি যখন আমাদের কি ধরনের মাটি আমরা সিলেক্ট করবো, প্রথমত মাটি চুজ করতে হবে, তাই না? সেই মাটিটা আমরা চুজ করবো কিভাবে, যে মাটিটা হচ্ছে একটু এঁটেল, মানে আঠাযুক্ত, যেটাতে বালির পরিমাণ একটু কম থাকে, দোআঁশ ভাবটা একটু কম থাকে, সেই টাইপের মাটি নিব। মাটি নেওয়ার পর সেই মাটিগুলো সবগুলো ভেঙে ভেঙে গুঁড়া করে ফেলবো, সবগুলো ভেঙে ভেঙে গুঁড়া করে ফেলবো। গুঁড়া করার ফলে কি হবে, মাটির ভিতরে তো অক্সিজেন জমা থাকে, বাতাস বদ্ধ হয়ে থাকে না, সেই বাতাসগুলো বেরিয়ে যাবে। বাতাসগুলো বেরোনোর পরে মাটির মধ্যে আর বাতাস থাকতেছে না। তারপরে ওর মধ্যে দেখবেন যে যেগুলো ময়লা আবর্জনা থাকে, বিভিন্ন শিকড় বাকড় থাকে, সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, করার পরে মাটিটা তো আমাদের এখন একদম পরিষ্কার হয়ে গেল। এবার সেই মাটিটাকে পানিতে ভেজান, ভিজে একদম, মানে আপনার যে কি বলে, অনেক রকম পিঠা তৈরি করে না, আটাটা একদম গুলে পানির মতো করে ফেলে, গুলতে হয় আটাটা, ভালো করে গুলতে হয় একদম পাতলা করে। ওই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, ওইভাবে পানি দিয়ে মাটিটাকে ভিজে একদম নরম করে ল্যাটকা করে ফেলতে হয়, তারপরে এটা শুকাইতে দিতে হয় রোদ্রে। পাতলা একটা কাপড় বিছাতে হয়, কাপড়ের উপরে সে যে বালতির মধ্যে আমরা মাটিটা ভেজাইছি পানির মধ্যে, সেটা বালতি সুদ্ধা ঢেলে দিতে হয়। তাহলে সুতার পাতলা কাপড়ের উপর থেকে তো পানিটা আস্তে আস্তে চলে যাবে, বালতির কাদাগুলো থেকে যাবে, সেই কাদাগুলো আস্তে আস্তে রোদ্রে শুকিয়ে যাবে, তখন হচ্ছে ওটা পিওর মাটি, আমার মধ্যে কোনো অক্সিজেন থাকবে না। ওই মাটিতে কাজ করলে আপনার কাজ আর থাকবে না। এই যে ধরেন যে এটা হচ্ছে ট্যাপা পুতুল, এটা ট্যাপা পুতুল, এটা মনে হয় আমার ওয়াইফ বানাইছিল না? হ্যাঁ। তো এটার মধ্যে এই যে এই কাজটা ফাটে নাই, কোনো জায়গা থেকে ফেটে যায়নি। ফেটে যাওয়ার না কারণ হচ্ছে যে এর মধ্যে কোনো অক্সিজেন নাই। অক্সিজেনটা আমরা আগে কি ভেঙে চুরে সব মাটি তৈরি করছে, যে প্রস্তুত প্রণালী বললাম, তৈরি করে তারপরে মাটিটা যখন প্রস্তুত হয়েছে, এখন আমরা বিভিন্ন রকম আসবাবপত্র বানান বা যেটাই বানান সেগুলো বানাতে পারবো। এই যে এই কাজটাও কিন্তু দেখেন অনেক রাফ, এটা হচ্ছে ভাস্কর্যের কাজ বলে। ভাস্কর্যের কাজগুলো হচ্ছে রাফ, কিন্তু
স্ট্রাকচার ঠিক থাকে, মূল আর্মেচারটা ঠিক থাকে। ভাস্করদের এটাই হচ্ছে সবচেয়ে বড় মজা। কিন্তু এটা যদি সিরামিক্স স্টুডেন্ট কাজ করতো তাহলে কি হতো জানেন? চকচকা মসৃণ পলিশের মতন হতো, একদম স্মুথ। ওটা হচ্ছে কমার্শিয়াল টাইপের কাজ হয়, আর এটা হচ্ছে রিয়েল আর্টিস্টিক কাজ। এই জন্য এগুলো হচ্ছে রাফ থাকে। দেখেন না উঁচু নিচু থাকে না, আমাদের পায়ে দেখবেন উঁচু নিচু অনেক জায়গায় থাকে, লোম টোম গুলো থাকে, বিভিন্ন রকম থাকে না, রাফ দেখা। কিন্তু এটা ফেটে যেত কখন জানেন? যখন এর মধ্যে বাতাস থাকতো। এই জন্য এটা এখন ফাটে না। তো ওই মাটির মধ্যে যখনই আমাদের এই যে ময়লা আবর্জনা থাকবে বা অক্সিজেন থাকবে তখন সেটা ফেটে যায়। তো এই জন্য মাটি প্রথমে আমাদেরকে সিলেকশন করতে হবে, এঁটেল মাটি টাইপের, শক্ত টাইপের আঠালো মাটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সেই মাটিগুলো ঝোড়া করতে হবে। ঝোড়া করার পরে ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করতে হবে। করার পরে সেটা বালতির পানির মধ্যে চুবাইতে হবে। চুবানোর পরে কাদা হবে। সেই কাদাটা যখন মোটামুটি কাদা হয়ে গেল, সবকিছু একদম মিশে গেল সবকিছুর সাথে, তখন সেটা বালতি সহকারে একটা পাতলা তেনার উপরে ওটা মেলে দিতে হবে। মেলে দিলে পানিটা নিষ্কাশন হবে এবং কাদাটা শুকিয়ে যাবে। যখন হালকা শুকানো থাকবে তখন তো সে মাটি দিয়ে আমরা পুতুল বলেন বা যেটাই বলেন বা একটা পটারে বলেন, কাপ পিরিচ বলেন, আমরা সবই তৈরি করা পাই, তাই না? তখন হচ্ছে মাটিটা পূর্ণাঙ্গভাবে প্রস্তুত হবে এবং সেটা দিয়ে আমরা কাজের উপযোগী করে তুলতে পারবো। এই হচ্ছে মাটি এবং তার প্রস্তুত প্রণালী, বা মাটি সিলেকশন এবং তার প্রস্তুত প্রণালী। মনে থাকবে? আচ্ছা, এবার আসেন আলো ছায়া। লিখে লিখেন, এগুলো টুকটুক করে লিখেন। এগুলো কিন্তু খাতায় পাবেন না, আমি আবারও বলি। একদম ব্যথা হয়ে গেছে। এবার হচ্ছে আলো ছায়া। আলো ছায়া কি? এখানে আছে পরিপ্রেক্ষিত, ডিজাইন, হস্তলিপি, বিন্যাস, কম্পোজিশন, ফিনিশিং পয়েন্ট, কোলাজ। আমরা আজকে এটা শেষ করব, তারপরে ছাড়বো, হ্যাঁ? একটু সময় লাগুক, কিন্তু আমরা এটা পরিপূর্ণভাবে কি করতে হবে? শেষ করতে হবে। আচ্ছা দেখেন, আমি বইটাই দেখতেছি না, আপনারা আমার কথা শুনেন তাহলেই হবে। আলো ছায়া হচ্ছে, এক কথায় লিখেন, আলো ছায়া হচ্ছে ছবির প্রাণ। আলো ছায়া যদি না থাকে তাহলে সেই ছবিকে মৃত ছবি বলা হয়। আলো ছায়া হচ্ছে ছবির প্রাণ। আলো এবং ছায়া যদি একটা ছবির মধ্যে না থাকে তাহলে সেই ছবিকে মৃত ছবি হিসাবে গণ্য করা হয়। এই জন্য একটা ছবিতে আলো ছায়া থাকাটা বাধ্যতামূলক। যেমন একদিকে আলো থাকলে অন্যদিকে ছায়া পড়বে, এটাই ছবি তারতম্য, এটাই আলো ছায়া। দেখেন একটু উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু দেখেন, এই যে আমি এটা এখানে রাখছি, দেখেন এই এই যে পটারিটা আমি এখানে রাখছি, এই পটারির উপরে একদিকে আলো আছে না, ফ্রন্টের দিকে আলো পড়ছে না, বিধায় এখানে চকচক চকচক করছে, কিন্তু পিছের দিকে তো আমরা দেখতে পাচ্ছি না, কারণ সেখানে আলো নাই, ছায়া পড়ছে। তাহলে এটা জীবন্ত, তার মানে এটা হচ্ছে পৃথিবীর সংস্পর্শে আছে, আলো ছায়ার সংস্পর্শে আছে। কিন্তু ধরেন এটা আমরা দেখতেছি, কিন্তু তার একদিকে আলো নাই, একদিকে ছায়া নাই, এমনি যা আছে তাই দেখতে পাচ্ছি। তাহলে সেটা কি আসলে বাস্তবসম্মত হলো? বাস্তবে এরকম হয়? আলো ছায়া ভয়ঙ্কর নাচ শুরু হয়েছে। তো মনে করেন যে এই যে আমাকেও দেখেন যে আমার কিন্তু এই দুই দিক থেকে আলো পড়তেছে, তাই না? দুই দিক থেকে আলো পড়তেছে বিধায় এই সাইডটা আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি, কিন্তু পিছে তো আমার আলো নাই, পিছে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমি বাস্তবের মধ্যেই আছি, বাস্তবসম্মত আছি। কিন্তু আপনি চিন্তা করেন তো,
আলো ছায়া ছাড়া কোনো ছবি হয়? আলো ছায়া ছাড়া কোনো জিনিসকে কল্পনা করা যায়? আলো ছায়া কিন্তু থাকাটা কি বাধ্যতামূলক। আলো ছায়া না থাকলে সে ছবি তো হবে না। এই যে বললাম যে আলো ছায়া না থাকলে একটা ছবিকে মৃত হিসাবে গণ্য করা হয়। আলো ছায়া থাকতেই হবে। আলো ছায়া যদি না থাকে তাহলে তো সেখানে সূর্য নাই। সূর্য না থাকলে পৃথিবী কল্পনা করা যায়? যায় না। এই জন্য আলো ছায়া থাকাটা বাধ্যতামূলক। যে কোনো জিনিসের আলো থাকলে সেটার ছায়া থাকবে। তার মানে আলো থাকলে তার পিছে কি হবে? ছায়া। ছায়ার পরে আবার কি হবে? আলো। আলোর পরে আবার কি হবে? ছায়া। এইভাবে একটার পর একটা যেতে থাকে। এটাই হচ্ছে আলো ছায়া। ঠিক আছে? এবার আসেন কম্পোজিশন লিখেন। এটা যদিও আপনাদের বইয়ে আছে, তারপরে লিখেন কম্পোজিশন। কম্পোজিশন। আচ্ছা, কম্পোজিশন মানে আমি এটা সাধারণত এতদিন ধরে জেনে আসছি, কম্পোজিশন মানেই মানে আমার যে ভাষা সেটা হচ্ছে সাজানো গোছানো। এটা আমি আমার ভাষাতে মনে করি কম্পোজিশন মানে সাজানো গোছানো। একটা ছবির বিষয়বস্তু কিভাবে আমি একটা পরিতলে বা একটা ক্যানভাসে সুন্দরভাবে ফুটিয়ে তুলবো, সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন কম্পোজিশন যদি না থাকে তাহলে সেই ছবি কিন্তু ছবি হবে না। কম্পোজিশনটা কি? যেমন আপনারা সিনেমা দেখেন, দেখেন না বিভিন্ন পরিচালকরা হাত দিয়ে এভাবে ধরে, অনেকে পার্ট নেয় ধরে ধরে, বাপরে আমি পরিচালক। অনেকে প্রেক্ষাপট তৈরি করে, অনেকে দৃশ্যটা চিন্তা করে এতটুকু দৃশ্যের মধ্যে আমি এগুলো এগুলো রাখবো। এটাই হচ্ছে মানে কম্পোজিশন। আপনারা মেয়েরা যারা আছেন, আমরা ছেলেরাও করি, আপনারা কি আপনাদের নিজের ঘরকে গুছিয়ে রাখেন না? যেটা যেখানে থাকার দরকার সেটা সেখানে রাখেন। দরজার সামনে তো চেয়ার রাখেন না, রাখেন? তাহলে সেটা তো হলো না। এই কম্পোজিশন মানে সেটা হচ্ছে সুন্দরভাবে সাজানো গোছানো, যেখানে যেটা যা রাখা দরকার সেটা সেখানে রাখতে হয়। এখন ধরেন বিলাস, আমার একটু ওই ছবিটা একটু পাই, হ্যাঁ, একটু বোঝাই কম্পোজিশনটা। ইতিপূর্বে আপনাদেরকে মনে হয় আমি একটু বলছিলাম যে ছবি আঁকতে একটা কাগজকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। নিচের দিকে কি রাখতে হয়? ভূমি। মাঝখানে কি রাখতে হয়? সাবজেক্ট। আর উপরে কি রাখতে হয়? অবজেক্ট। তাই না? সাবজেক্ট, অবজেক্ট, ল্যান্ড, ভূমি। এটাই হচ্ছে না, এটাই হচ্ছে কম্পোজিশন। দেখেন এই ছবিটা আপনারা দেখেন, এই ছবিতে দেখেন আপনারা ভূমি পাইছেন, মানে ল্যান্ড, ল্যান্ড পাইছেন। তারপর দেখেন মাঝখানে মূল সাবজেক্টটা পাইছেন, আর পরে কি স্কাই, তাই না? তাহলে একটা ছবির মধ্যে আমি ল্যান্ড পাচ্ছি, সাবজেক্ট পাচ্ছি, স্কাই পাচ্ছি। আবার দেখেন এই গাছগুলো এদিকে হিলে আছে, দেখেন তো গাছের এদিকে জায়গা কম না, এদিকে জায়গা বেশি না? কেন? এই গাছগুলোর মুখটা এদিক কেন্দ্র করে না, এদিকে হিলে আছে না? তার মানে এ তো এইদিকে, এদিক দিয়ে জায়গা তো নিবে। এই জন্য দেখেন এইদিকে আমি জায়গা বেশি রাখছি। এই যে সুন্দর করে সাজাইছি, এটাকে বলে কম্পোজিশন। এই কম্পোজিশনটা আপনাদের কখন কাজে লাগে জানেন? যখন ওই যে নাটক টাটকে বিভিন্ন টিভি চ্যানেলে যাবেন, মুভিতে কাজ করতে যাবেন, তখন আপনার এই কম্পোজিশন সেন্স দেখবে, আপনি ক্যামেরা কতটুকু ভালো করে ছবি তুলতে পারেন, এটা কম্পোজিশনের কাজ। এই জন্য হচ্ছে যারা যারা এই যে ক্যামেরাম্যান বা বিভিন্ন কিছু, ওরা আমাদের চারুকলায় মাঝে মাঝে আসে, এসে এসে আমাদের পেন্টিং গুলা দেখে এবং এই যে এগুলো সম্পর্কে একটু জ্ঞান নেয়, কারণ এটাও তাদের একটা পড়ার বিষয়। বুঝছেন? কম্পোজিশনই একটা ধরেন সাবজেক্ট থাকে আলাদা করে, আমরা সেখানে সংক্ষিপ্ত রূপ জানার চেষ্টা করছি। আর সংক্ষিপ্ত রূপ জানার চেষ্টা করতেছি মানে আমি যদি মূল প্রেক্ষাপট জানি, আমার তো অন্য কিছুর প্রয়োজন নাই। আছে? এই যে এটা তো জানতেন না আগে, জানতেন? তাহলে কম্পোজিশনটা হচ্ছে এমন একটা বিষয় যেটা যেখানে যা রাখা প্রয়োজন সুন্দর সুবিন্যস্ত ভাবে, সেটা সেখানেই রাখতে হবে সুন্দর করে, সেটাই কিন্তু কম্পোজিশন। সাধারণত যদি উদাহরণ দিতে চান, উদাহরণ দেবেন এইভাবে যে একটা ছবিকে আমরা সাধারণত 3টে ভাগে যদি ভাগ করি, তাহলে একটা রাখবো হচ্ছে ল্যান্ড, একটা সাবজেক্ট, একটা হচ্ছে স্কাই বা আকাশ। অবজেক্ট, অবজেক্ট বললে আর একটু সুন্দর দেখায়। তাহলে একটা ছবিকে দেখছেন যে আমরা কয়টা ভাগে ভাগ করলে এটা ঠিক থাকে, ঠিক থাকে। আমাদের বাচ্চারা দেখবেন যে অনেক সময় ছবি কি করে, গাছগুলো দেখবেন উপরে উঠে যায়, বা নৌকা দেখবেন এখানে দেয়, নদী দেখবেন এখানে দেয়, দিয়ে নদীটা সোজা উপরে তুলে দেয়, দেখছেন না? কারণ কি, ও তো বাচ্চা, ও তো জানে না। কিন্তু আমরাও কিন্তু এই কাজটা করি। আপনাদের আমি এই যে মিজান ভাইয়েরই একটা কাজ দেখলাম আমি, এই টাইপের কম্পোজিশন ছাড়া হয়েছে। তো আমি হাসলাম যে যাক, মিজান ভাই এটা নিশ্চিত জানে না, জানলে এটা ঠিক করতো। ডালিম, কলা, তারপরে হচ্ছে যে আহ, ঢেঁড়স, পেঁপে যেগুলো আঁকছেন সেগুলো সব দেখাতে হবে না, আমি দেখছি সব বাচ্চাদের মতো করে হয়ে গেছে না? যেমন ডালিমের মাথা কি এরকম হয় ন্যাচারালি, আপনি দেখছেন? কলার
গোড়া কিরকম হয় বা মাথা কিরকম হয়, কিন্তু আমরা কিন্তু এখন এটাই পারি। কারণ কি, এটা আমাদের মুখস্থ বা আমাদের সেন্সে ওটাই কোলায়। কিন্তু আপনি কিন্তু একবার চিন্তা করেননি ভাইজান যে আসলে আমি কলা যে আঁকলাম, কলার যে গোড়াটা হয় আসলে গোড়াটা কেমন? আমরা কি এই চিন্তাটা করে কখনো আঁকছি? আঁকি নাই। এই যে রংগুলো আপনি ইউজ করছেন, আসলে কি মাথাগুলো এমন হয়, রংগুলো এমন হয়? কিন্তু আপনি কি করছেন জানেন, আপনি কিন্তু ছাপ দিয়ে ফেলছেন। শেখার জন্য ছাপ দিচ্ছেন না, এটা উত্তম। আপনি ভুল করতে করতে শিখতেছেন। এটা কি হয় জানেন, আপনার বেসগুলো স্ট্রং হয়। কিন্তু এই যে এখন জানলেন যে আসলে আমরা যা দেখি, দেখা জিনিসটাতেও আঁকতে হয়, তার মানে আমাদের দেখাটাই সমস্যা আছে। আগে আমাদেরকে দেখা শিখতে হবে। হ্যাঁ। তো ধরেন যে আমি একটু একটা তো ছোট্ট ঘটনা তো বলছিলাম যে আমরা ছবি আঁকার ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গায় ছবি আঁকবো, সেখানে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে এইভাবে পাগলের মতো বসে আছি। আমাদেরকে এটা দেখে অনেকেই বলে, "এই তো পাগল, এই চারুকলে পড়ছে না, এই তো পাগল, এই দেখ ঘন্টার পর ঘন্টা ওখানে বসে আছে, খায় দেয়, কোনো কাজ নাই, কি জন্য এইভাবে বসে আছে?" কিন্তু আমাদের মূল বিষয়টা কি জানেন, আমরা দেখি। আপনি যত সুন্দর করে দেখবেন আপনি তত সুন্দর করে আঁকতে পারবেন। কারণ এখন তো আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার স্টুডেন্ট না, সবাই গ্রাজুয়েট, তাই কি না? এখন আমাদের ধারণ ক্ষমতা তো অনেক বেশি। আমাদের এখন কি প্রয়োগ বিধির সময় না। এখন একটা জিনিস আমরা ভিতরে নিব, সেটা প্রয়োগ করব, এটার সময় তো আমাদের পর্যাপ্ত পেয়ে গেছি আমরা। এই জন্য আমাদের দেখাটা সবচেয়ে বেশি করতে হবে। মনে রাখবেন, কোনো জিনিস যদি 20 মিনিট আঁকেন, 25 মিনিট দেখবেন আগে, তারপরে সেটা আঁকবেন। এটা যদি একটা ছবির ক্ষেত্রে আপনি প্রাথমিকভাবে করতে পারেন, অন্যগুলোর অভ্যাস অটোমেটিক হয়ে যাবে, তখন আপনার দেখার স্মৃতি চেঞ্জ হয়ে যাবে, দেখার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। তখনই আপনি আর্টিস্ট হতে শুরু করবেন। আমরা কিন্তু আমাদের আব্দুর রাজ্জাক স্যার বলে, যিনি বাংলাদেশের প্রখ্যাত একজন ভাস্কর, তিনি একটা কথা সবসময় বলেন, তোমরা কেউই আর্টিস্ট নও, আর্টিস্ট হবার পথে, আর্টিস্ট হবার পথে। আপনাকে একটা আরেকটা উদাহরণ দিই, কোরআন শরীফ তো পড়তে পারেন, আপনি পড়েন, কোরআন শরীফের যে ডিজাইনগুলো আছে দেখছেন, সেই ডিজাইনগুলা পার্সপেক্টিভ, কম্পোজিশন এবং আলো ছায়া কত সুন্দর করে আছে, খেয়াল করছেন কখনো? সেভাবে হয়তো দেখেন নাই, এখন থেকে দেখেন বুঝতে পারবেন যে তার কম্পোজিশন গুলো, যে কম্পোজিশন যে আমি দেখাইলাম, কম্পোজিশন কত সুন্দর। ওখানে যে ফুল লতা পাতার ব্যবহার হয়, সেটা চমকপ্রদ, অসম্ভব মানে সুন্দর। দেখছেন? এখন থেকে দেখবেন, দেখলে ভালো লাগবে। ওটা হচ্ছে আপনার ফুল লতা পাতা ব্যবহার করা যায়, ওই তিনটের মধ্যে দেখবেন থাকবে ডিজাইন, ফুল লতা পাতা ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত, এটাই হচ্ছে ডিজাইনের মূল বিষয়। হুম। তো এই জন্য কি করবেন জানেন, আপনারা এখন যেহেতু আমাদের সময়টা আছে, পিওর ভাবে যতটুকু পারেন শুরু করে শেষ করেন, পিওর ভাবে শুরু করে শেষ করেন। মানে চারুকলা থেকে যে আপনি যে আমার কাছে জ্ঞানগুলো নিচ্ছেন, এগুলা নিজের মধ্যে রাখেন। এই যে বললাম না, আপনি যদি ভালো ছবি আঁকতে পারেন, আপনি এখন যদি চিন্তা করেন যে হ্যাঁ আমি ক্যামেরাম্যান হতে চাই, তাহলে আপনি কি করতে হবে, আপনার এই কম্পোজিশন জানতে হবে, ডিজাইন সেন্স জানতে হবে। কম্পোজিশন না থাকলে তো আপনি ছবি তুলতে পারবেন না। সবাই কি ভালো ছবি তুলতে পারে? সবাই ভালো ছবি তুলতে পারে না। আর দেখবেন আমরা কখনো ছবি তুলতে যাই না, আমরা ছবি তোলার কোর্স করাই, কিন্তু আমরা ছবি তোলা জানি না, ক্যামেরা কিভাবে তুলতে হয় তাও জানি না, কিন্তু আমাদেরকে দিয়ে মাঝে মাঝে কোর্স করায় না। কেন? ওই যে বললাম, আমরা মূল প্রেক্ষাপট জানি, মূল প্রেক্ষাপট জানি। এই যে চীন দেখেন না এখন, একটা ফলের সাথে আরেকটা ফল মিশিয়ে টিশিয়ে কি রকম সব আজব আজব ফল তৈরি করতেছে, এবং গোটা পৃথিবীতে তাক লাগায় ফেলছে। দেখবেন আম আছে, আমের বিচি নাই, রসালো। আখ, আখ হচ্ছে দেখবেন আমরা দাঁত দিয়ে ছিঁড়তাম আগে, ওরা এখন হাত দিয়ে ছিঁড়ে, তাই কি না? ওই যে জিন বদল করছে, জিন। কারণ কি, তারা মূল প্রেক্ষাপটটা জানে। আমাদের দেশে যেমন পাটের জিন আমাদের উদ্ভাবন হলেন এক সময়, পাটের। তো ওই যে মূল যদি আমরা প্রেক্ষাপট জানি, কোথায় কি করা লাগবে, এই ক্যামেরার জন্য আমাকে আলাদা করে শিখাইতে হবে, কম্পোজিশন শিখাইতে হবে, বা আমি শিখবো? আমি তো কম্পোজিশন কোনোদিন শিখতে যাবো না বাইরে, কেন যাবো? আমি তো মূল প্রেক্ষাপটটা জানি। এই জন্য বলতেছি, প্রেক্ষাপটটা যদি জানতে পারেন, তাহলে দেখবেন যে অন্য কোনো সমস্যা হচ্ছে না। এই জন্য কম্পোজিশনটা কখনো যাতে আর দ্বিতীয়বার কোনোদিন ভুল না হয়, ওকে, মনে থাকবে? যদি বলি যে একটা দৃশ্য আঁকার জন্য একটা পেজকে কয় ভাগে ভাগ করবেন, বলেন? হ্যাঁ। ভূমি সাধারণত দেখবেন, ভূমি সাবজেক্ট অবজেক্ট মোটামুটি সমান মাপেরই হয়, কিন্তু দেখা যাচ্ছে আমার সাবজেক্টটা বেশি, সেক্ষেত্রে আমি সাবজেক্টের অংশটা একটু বাড়াই নিব। কিন্তু আমি যে দাঁড়িয়ে আছি, এখন আপনি যদি আপনার পায়ের নিচে মাটি না রাখেন, তা আমি দাঁড়াতে পারবো? আপনি দাঁড়াতে পারবেন? পারবেন না। অনেক সময় আমরা কি করে জানেন, ভূমি নাই করে দেই। আমি তো বাড়তেছি, আমার উপরে তো বাড়বে, বাড়তেছে না, একটা গাছ তো বাড়ে, তাহলে তো অবশ্যই সে আকাশে জায়গা নিবে।
নিবেই। আবার যখন আমি নিচে দাঁড়িয়ে আছি, এই ভূমিটাও তো আছে, ভূমিটা তো নির্দিষ্ট একটা কারোর উপরে আছে, সেটার তো একটা বেজ আছে। এই জন্য বেজ থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে, অবজেক্ট থাকতে হবে, এবং কম্পোজিশন ঠিক রাখতে হবে। এই যে গাছের ব্যাপারটা বললাম যে গাছ সাধারণত সূর্যের দিকে মুখী হয়, এবং ধরেন যে আমার যদি একটা পোর্ট্রেট করেন, কথার কথা আমার ধরেন একটা পোর্ট্রেট আঁকবেন, আমি এখানে আছি, ধরেন দেখেন বোর্ডের এখানে আমার এতটুকু জায়গা, এই পাশের জায়গাটার অংশটা বেশি না? আমি যেখানে দাঁড়িয়ে আছি কেন বলেন কেন? কারণ আমি এদিকে তাকিয়ে আছি, আমি এদিকে তাকিয়ে আছি। তার মানে কি এখানে আমার কোনো কার্যকলাপ চলছে বা চলবে, এই জায়গাটা দরকার না আমার? তাহলে সাবজেক্টের সাথে আমাকে কি করতে হবে, আমার ভূমিটারও লক্ষ্য রাখতে হবে, যে আমি যদি তাকিয়ে আছি তার মানে আমার এদিকে তো তাকিয়ে নাই, তার মানে এটা তো আমার অফ, অফ না এটা? আমাদের মূল লক্ষ্যবস্তু তো এটা। কিন্তু আমি যে আছি আমাকে তো ধারণ করার জন্য যে এটা জায়গা লাগবে, এই জন্য এই জায়গাটা রাখবেন, আবার এদিকে যে আছে আমি যদি তাকিয়ে আছি এর জায়গাটাও দিতে হবে। এটাই হচ্ছে কম্পোজিশন। মোট কথা এক কথায় কম্পোজিশন মানে হচ্ছে সুন্দরভাবে উপস্থাপন এবং সাজানো গোছানো। সেটা উদাহরণ যদি দিতে চান তাহলে ছবির একটা উদাহরণ দিবেন বা রূপের একটা উদাহরণ দিবেন, এটাই হচ্ছে মূল বিষয়। ওকে, আর কোনোদিন ভুল হবে? এখন যদি ক্যামেরাতে কোনোদিন ছবি তুলতে যান, দেখবেন আপনার মধ্যে এই জিনিসগুলো এখন খেলতে শুরু করবে। আগে তো জানতেন না, এখন জানলেন তো আপনার দেখবেন একটা ভালো রকম অনুভূতি তৈরি হবে, এবং আগে থেকে ছবিগুলো দেখবেন এখন আপনাদের ভালো হবে। তাই কিনা? ভালো হবে না? ভালো হবে। আচ্ছা, এবার আসেন পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ বা বাংলাতে বলে হচ্ছে পরিপ্রেক্ষিত। অনলাইনে যারা আছেন তারা ঠিকভাবে লিখতে পারতেছেন, শুনতে পাচ্ছেন? বোঝা কি যাচ্ছে? বললাম বোঝা যাচ্ছে? থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখেন পরিপ্রেক্ষিত। পরিপ্রেক্ষিত মানে হচ্ছে, এটাও আমার ভাষায় যদি আমাকে জিজ্ঞাসা করে পরিপ্রেক্ষিত কি স্যার, তাহলে আমি বলবো হচ্ছে কাছে এবং দূরের তারতম্য। কাছে এবং দূরের তারতম্য এক কথায়। ওই যে অনুরূপ ভাবে বললাম যে একটা ছবির মধ্যে আলো ছায়া, কম্পোজিশন এবং পরিপ্রেক্ষিত, এই তিনটা জিনিস যদি না থাকে তাহলে সেটা ছবি হবে না। বিলাস আরেকবার দিতে হবে, এটা একটু আরেকবার দাও। আমরা এখন পর্যন্ত আমি অনেকের ছবি দেখছি, এখন পর্যন্ত গাছের গোড়াতে যা আয়তন হয় গাছের উপরের দিকে অনেক ক্ষেত্রে তাই আয়তন দেখছি আমি আপনাদের ক্ষেত্রে। এখন দেখেন পার্সপেক্টিভ মানে হচ্ছে কাছে এবং দূরের তারতম্য। এখন যদি আমি আপনাকে চেয়ার রাখতে দেই, কথার কথা আমি যদি আপনাকে একটা চেয়ার রাখতে দেই, আপনি চেয়ারের সামনের পা গুলা কি বড় দেখতে পান না? পিছনের পা গুলা ছোট দেখতে পান, কিন্তু আসলে পিছের গুলা কি ছোট? পিছের গুলো ছোট না, সবই সমান। তাহলে আমরা ছোট বড় কেন দেখতে পাচ্ছি? পার্সপেক্টিভের কারণে, পরিপ্রেক্ষিতের কারণে। সেটা কেন? হ্যাঁ, কাছে এবং দূরের পার্থক্যের জন্য আমরা হচ্ছে এমনটা দেখছি। এবং আঁকার ক্ষেত্রে কিন্তু আমরা এমন ভাবে আঁকতে পারি না, পারি? ভুল হয়, কারণ আমাদের কম্পোজিশন সেন্স নাই, পরিপ্রেক্ষিতের সেন্স নাই, আলো ছায়ার সেন্স নাই, এই জন্য আমাদের ভুল হয়। কোনটা আগে আঁকতে হয় কোনটা পরে আঁকতে হয় আমরা সেটা দেখা শিখি নাই, এজন্যই ভুল হয়। তাই কি না? এখন ধরেন এই যে চেয়ারটা আছে, কথার কথা আপনি যদি দেখেন, আপনি সামনে থেকে যদি দেখেন, আপনি একবারে চেয়ারটা আপনার সমান অংশে দিলাম, তার মানে আপনি এই পাটা যত দেখতে পাচ্ছেন এই পাটা ততটুকু দেখতে পাচ্ছেন। আবার যদি আমি চেয়ারটাকে একটু বাঁকায় দিই, কাত করতে যাই, তখন আপনি এটা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন, এটা 1 নম্বর, 2 নম্বর, এটা 3 নম্বর, এইটা হচ্ছে 4 নম্বর চলে যাবে। এটাই এই স্টাইলে ছবি আঁকতে হয়, 1 2 3 4, তাহলে আপনার ছবি পারফেক্ট হবে, কম্পোজিশন ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে। একটা উদাহরণ দেই, আমরা যখন রেল লাইনের মাঝে দাঁড়াই, দূরে যখন তাকায় তখন কি দেখি? রেল লাইনটা দুটা মিশে গেছে, একসাথে মিলে গেছে, দেখি না? আসলে তো মিলে নাই, বুঝছে? এটা কাছে এবং দূরের তারতম্যের কারণে আমরা দেখি, বা আমাদের চোখের তারতম্যের কারণে আমরা, পার্সপেক্টিভের কারণে আমরা এমনটা দেখি, বা পরিপ্রেক্ষিতের কারণে আমরা এমনটা দেখে থাকি। দেখেন যে এই যে অনেক সময় দেখেন যে এই যে এইসব ডালপালাগুলা উপর থেকে নিচ থেকে যখন আমরা ডালপালার দিকে তাকাই তখন মনে হয় যে অনেক চিকন চিকন, যখন কাটা হয় কাটার পর যখন নিচে নামা হয় তখন দেখা যায় অনেক মোটা। আবার আবার আরেকটা বিষয় হচ্ছে যে এই যে গাছটা আস্তে 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 পার্সপেক্টিভ হয়ে যাচ্ছে না? পার্সপেক্টিভ হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে,
উপরের দিকে যাচ্ছে, এটাও চিকন হতে থাকতেছে, কারণ আমাদের দেখার দৃষ্টিতে কমে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু এখনো অনেকজন আছি, গত ব্যাচে, এই ব্যাচে, আগের ব্যাচে দেখছি যে ধরেন যে এই জায়গাটা আসে, এই জায়গাটা বিশাল মোটা করে দেয়, যে এখান থেকে আরেকটা ডাল যায়, এখান থেকে ডাল যায়, এই জায়গাটার মোটা এতটাই, এর থেকে মোটা এখানে। আসলে এমন হলে তো গাছ তো ভেঙে পড়ে যাবে, কারণ ওর তো ভার নেওয়ার ক্ষমতা থাকতে হবে, প্রতিটা জিনিসের ভার নেওয়ার ক্ষমতা থাকতে হবে না? এর কথার কথা, আপনার যদি গায়ে মাংস বেড়ে যায়, আপনার হাড়ের তো ওয়েট নিতে নিতে মানে নিতে পারার ক্ষমতা থাকতে হবে। অনেকে দেখেন না যে মাংস শরীরে অতিরিক্ত ওজন বেড়ে যায়, তখন ডাক্তার বলে ওজন কমান, ওজন কমান। কারণ কি বলে? কারণ হচ্ছে আমার যে শরীরের যে আর্মেচার, আর্মেচারের ধারণ ক্ষমতা 65 কেজি, আমার মাংসের ওজন হচ্ছে 75 কেজি, তাহলে তো আপনি তো অসুস্থ হবেনই, হবে না? তো দেখেন আমাদের মধ্যেও পার্সপেক্টিভ আছে, আমাদের মধ্যেও কম্পোজিশন আছে, সবকিছু আছে। তো এই জন্য এই বিষয়গুলা খুব মানে মন দিয়ে এবং সচেতন ভাবে মাথায় রাখতে হবে। ওকে। আচ্ছা, আরেকটা হচ্ছে পার্সপেক্টিভ বোঝালাম, আলো ছায়া বোঝালাম, কম্পোজিশন বোঝালাম। আচ্ছা, এই তিনটা কি এখন মানে আপনারা কি লিখতে পারবেন? দেখেন এই যে এখানে পরিপ্রেক্ষিত আপনাদের শীটে যেটা দেওয়া আছে, নিকটে বা সুদূরের বস্তু বা তলের মধ্যে সম্বন্ধ নির্ণয় করে চিত্রে রূপায়িত করাকে পরিপ্রেক্ষিত বলা হয়। অনেক কঠিন মনে হচ্ছে না? কিন্তু আপনারা, আমি যেগুলো ভাষা বললাম ওগুলো সোজা ভাষা বলছি, তো ওই ভাষাতেই লিখবেন, কেমন? এইসব ভাষাগুলো বুঝে মনে রেখে লেখাটা একটু কঠিন হয়। যেমন নিকটে বা সুদূরের বস্তু, মানে কাছে বা কাছের কোনো বস্তু, বা তলের মধ্যে, বা এই যে তলটা, এই তলের মধ্যে সম্বন্ধ নির্ণয় করা, মানে কাছে এবং দূরের যে এই যে পরিতলটা থাকে, দুটির সাথে তো একটা সম্পর্ক থাকে, ওটার সাথে যে একটা সম্বন্ধ নির্ণয় করা হয়, সেটাকেই হচ্ছে পরিপ্রেক্ষিত বলতেছে। নিকটের বস্তু বড় হবে এবং দূরের বস্তু ছোট হবে, ইহার মূল বিষয় হচ্ছে ইহা দ্বারা বস্তুর পরিবেশ, প্রকৃতির বস্তু সময়ের উপর যে আনুপাতিক দূরত্ব নিকট তৈরি করা যায় তাকে নির্ণয় করা যায়। আচ্ছা, আরেকটা জিনিস বলি আমি আপনাদেরকে, দেখেন যে আমরা অনেক সময় যদি বলে যে আপনাদেরকে একটা লাইভ একটা কলস দিয়ে দিল পরীক্ষার হলে, আপনাদের সামনে একটা কলস রাখলো এইভাবে, এবং আপনাদেরকে বলা হলো যে কলসটা আপনার লাইভ আকার, মানে প্রমাণ সাইজ আকার। প্রমাণ সাইজ মানে কি? প্রমাণ সাইজ মানে কি? রাইট, যত বড় তত বড়ই আঁকাইতে হবে। তাহলে আপনি খাতায় কিভাবে আঁকাবেন প্রমাণ সাইজ? পারবেন কি? সম্ভব না। এখনো আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারের, থার্ড ইয়ারের ছাত্ররা অনেক সময় ভুল করে প্রমাণ সাইজ আঁকতে গিয়ে। হুম। আচ্ছা, এটার একটা সিস্টেম আছে, এটা বসার কাছে দূরের একটা নিয়ম আছে। ধর এই যে এই ভাই যেখানে বসে আছে, উনি ধরেন এটা আঁকবে, ওখান থেকে ওনার হাতে যে পেন্সিল আছে, এটা হচ্ছে সনাতন পদ্ধতি বলি আমরা এটাকে। যেমন আমরা তো স্কেল ব্যবহার করি না, তাহলে স্কেল ব্যবহার না করে আমরা প্রমাণ সাইজ কিভাবে আঁকবো? আমরা তো পারবো না। তখন আমরা কি করি, এরকম একটা নির্দিষ্ট দূরত্ব তৈরি করি। ধরেন এখানে এখানে কলেজটা আছে, আমি ধরেন এখানে বসে আছি, আমি এখান থেকে তখন কি করব, এইভাবে এটা, আমার হাতে যে পেন্সিল, আমি এখানে বসে আছি, কথার কথা আমি ধরেন এইভাবে বসে আছি, বসে থাকার পরে ও অন্য যারা আছে তারা দেখতে পাবে না। তখন আমার সামনের যে কলস, সেটা হয়তো 7 হাত হতে পারে, 8 হাত হতে পারে, 10 হাত হতে পারে, 12 হাতে হতে পারে। তখন আমি কি করব, এক চোখ বন্ধ করব, আর এক চোখ দিয়ে পেন্সিল ধরবো, এবং এই বুড়া আঙ্গুল দিয়ে মাপবো। দেখবো যে এই এই বোতলের গোড়া থেকে এই পর্যন্ত আমরা এই পেন্সিলের এই যে বুড়া আঙ্গুলটা দিয়ে ধরে এইভাবে মাপবো, এইভাবে এক চোখ বন্ধ করে একদম নিচের গোড়া থেকে উপর পর্যন্ত ধরে মাপবো। দেখবো যে আমার পেন্সিলের ধরেন আমি এতটুকু, এই যে বুড়া আঙ্গুল থেকে মাপ নিলাম এই মাথা পর্যন্ত, নিচ থেকে এতটুকু পর্যন্ত এটার উচ্চতা হলো। এই উত্তরটা আমি 3 ভাগ বা 4 ভাগ খাতাতে, এই যে স্ট্রেট লাইন আর বেজ লাইনের কথা বলি না আমি, তখন ওই স্ট্রেট লাইন বেজ লাইন থেকে নিচ থেকে 1 2 3 বা 4 ভাগ করবেন, তাহলে আপনার একটা প্রমাণ সাইজের মতো দাঁড়াবে। বোঝা গেছে? এটা একটু কঠিন, এটা আরেকটু একটু সময় লাগবে আপনাদের বুঝতে। এটা কি করতে হবে জানেন? আপনাদের প্র্যাকটিক্যালি আমার সাথে আপনাদেরকে বসে একটা কাজ করতে হবে, একটা পটারি রাখতে হবে, তাহলে আপনি এটা প্রমাণ সাইজ পাবেন। হ্যাঁ, এই সিস্টেমগুলোকে বলা হচ্ছে সনাতন পদ্ধতি। তারপর আরেকটা জিনিস দেখবেন, যে দেখছেন যে আপনি আলো ছায়া বুঝতে পারছেন না, যে একটা ছবি আঁকতে গেছেন, ওই গাছের আলো ছায়াটা ঠিকভাবে বুঝতে পারছেন না, তখন কি করবেন? তখন আলো ছায়া বোঝার জন্য আমাদের যে চোখ, এই চোখটা তো আমরা এখন ফুল করে দেখতে পাচ্ছি না, এই চোখটাকে হাফ করবে, মানে অর্ধেক, এইরকম করবে এইভাবে।
এইভাবে যখন আপনি একটা গাছের দিকে আলো ছায়া বোঝার জন্য তাকাবেন, দেখবেন যে আলোটা আলাদা হচ্ছে, অন্ধকারটা আলাদা হচ্ছে, আপনি বুঝে ফেলবেন যে বাহ, এটা আলো ছায়া তো সুন্দর। এই এই কাজগুলাই হচ্ছে পরিচালক বা ক্যামেরাম্যান যারা থাকে, তাদের এই কাজগুলো নিয়ে ওরা হচ্ছে পড়াশোনা করে এগুলো নিয়ে। হুম, এটা হচ্ছে ব্যাপার। তো আলো ছায়া বোঝার জন্য এই কাজটা করা লাগে। এই যে মাপের জন্য সনাতন পদ্ধতিতে এভাবে মাপা যায়, আগের যুগে তার স্কেল ছিল না, ছিল এইভাবে সব কর্ম কীর্তিকলাপ গুলা চলতো আর কি। তো ঠিক আছে, আমরা হচ্ছে আর বাদ বাকি যেগুলো আছে এবার বোঝাবো হচ্ছে আপনার ভাস্কর্য, স্টাডি, যে স্টাডি জীবনচিত্র, লাইফ স্টাডি, কারুকলা চারুকলা, এগুলো পড়ছেন আপনারা। আর আদর্শ ছবি আঁকার গুণাবলী, আর কয়েকটা জিনিস আছে, বিমূর্ত শিল্পকলা, স্কেচ, পোর্ট্রেট। এই কটা জিনিস আমরা হচ্ছে একটু ছোট্ট একটা ব্রেক নেব, 5 মিনিটের একটা চা পানের বিরতি নিব, নেওয়ার পরে এসে আমরা বাদ বাকিগুলো শেষ করবো, কেমন? আর আজকে একটা আমরা ডিজাইন করে তারপরে এখান থেকে যাব। বোরিং লাগবে তো নাকি কারোর? তো ঠিক আছে, আপনারা চাইলে আমাদের সাথে চা খাইতে পারেন। মেয়েরা আসলে মেয়েরা বিল দিবে, ছেলেরা আসলে আমি খাবো। মেয়েরা যে যাবে না তাই এই কথা বললাম।